সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব মহামারীতে দুর্নীতি, দুর্নীতির মহামারী। আমরা দেখেছি করোনাকালীন এই সংকটেও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে কি সীমাহীন দুর্নীতির চিত্র আমাদের সামনে বেরিয়ে এসছে। এবং আমরা দেখেছি শাহেদ সহ 5 জনকে দুদক জিজ্ঞাসাবাদ করছে, সাবরিনাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাদের পেছনে কারা রয়েছেন, তাদের পেছনে কোন আমলারা রয়েছেন, তাদের পেছনে কোন রাজনীতিবিদরা রয়েছেন, তাদের মাস্টার মাইন্ড কারা। ড্রাইভার মালিককে আমরা গ্রেপ্তার হতে দেখি, তো তাকে কে তৈরি করেছে সেগুলো কখনোই আমাদের জানা হয়ে ওঠে না। ক্যাসিনোর সময় আমরা একই ঘটনা দেখেছি। কাজে যে মাস্টার মাইন্ড কারা, কিংবা এটা কিভাবে একবারে বন্ধ করা যায়, নাকি সামনের দু একটা চুনোপুটি দিয়েই আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযানটি শেষ করতে চাই, এই প্রেক্ষাপটে প্রিয় দর্শক আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি মহামারীতে দুর্নীতি বনাম দুর্নীতির মহামারী। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে 5 জন আলোচক যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আছেন সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহির এমপি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাহ এমপি। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ধন্যবাদ। সুজনের সম্পাদক মিস্টার বদিউল আলম মজুমদার। ধন্যবাদ। এবং দুদকের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মইদুল ইসলাম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত দিতে পারেন, তর্ক তুলতে পারেন। আমরা জানিয়ে রাখি এই মুহূর্তে যারা আরটিভির সামনে বসে আছেন দেশে কিংবা বিদেশে, চাইলে আপনারা অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। মিস্টার বদিউল আলম মজুমদার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। দুর্নীতির মহামারী, মহামারীর দুর্নীতি, মাস্টার মাইন্ডটা কোথায় আসলে, প্লিজ। সেই প্রশ্ন তো অনেক ধন্যবাদ। সেই প্রশ্ন তো আমারও, সেই প্রশ্ন তো এই দেশের আপামর জনসাধারণের। আপনি পরিচয় করিয়ে দেওয়ার সময় আমার মনে পড়লো আমাদের এখানে একজন মাননীয় সংসদ সদস্য আছেন, অ্যাডভোকেট আবু জহির সাহেব। তিনি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে এই অনুষ্ঠান শুরুর আগে 2008 সালের নির্বাচনের আগে আমরা একটা মুখোমুখি অনুষ্ঠান করেছিলাম, সেখানে তিনিও একজন প্রার্থী ছিলেন। তো আমার মনে পড়ছে 2008 সালের কথা। 2008 সালে তখন মহাজোটের পক্ষ থেকে একটা নির্বাচনী ইশতেহার দেওয়া হয়েছিল। এটার ইশতেহারটার নাম ছিল কি, দিন বদলের সনদ। সবকিছু বদলানো হবে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন, তারপরে এই দলীয়করণ ইত্যাদি ইত্যাদি সবকিছু। এবং আমরা সবাই উৎসাহিত হয়েছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম, এবং মানুষ তাদেরকে যে এত ভোট দিয়েছে যে তারা বিরাট বিজয় অর্জন করেছে। তো এখন আমরা যদি ফিরে তাকাই, কি হলো? এরকম তো হওয়ার কথা ছিল না। কি হওয়ার কথা ছিল বদি ভাই? দিন বদল হওয়ার কথা ছিল। দিন বদল মানে কি? দিন বদল মানে যা ঘটেছিল অতীতে, যে রাজনৈতিক অপসংস্কৃতি, দলীয়করণ, দুর্বৃত্তায়ন, তারপরে দখল, এই যে টেন্ডারবাজি ইত্যাদি ইত্যাদি সুস্পষ্ট, এগুলো সুস্পষ্ট হয়ে বলা ছিল। এবং সম্পদের হিসাব দেওয়া, মাননীয় সংসদ সদস্যদের এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পদের হিসাব প্রকাশ করা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা ঠিক উল্টো পথে হেঁটেছি। কারণ আমি জানি না কেন হেঁটেছি। তো আমরা এখন দুর্নীতির মহামারীতে আমরা পরিণত হয়েছি। তখনও দুর্নীতি ছিল, এবং এই যে আগের সরকারের আমাদের ব্যাপক দুর্নীতি ছিল, এবং এই জন্যই দিন বদলের সনদ তারা প্রকাশ করেছিল, এবং এই দিন বদলের সনদের পক্ষে মানুষ ভোট দিয়েছিল। এখন যে ধরা হচ্ছে, তখন কিন্তু সেই অর্থে ধরা হতো না। এখন কিন্তু ধরা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। কোনো গুণগত পরিবর্তন দেখছেন কিনা? দুর্নীতি হচ্ছে, আবার গ্রেপ্তারও হচ্ছে, ধরাও হচ্ছে। না, কারা গ্রেপ্তার হচ্ছে? যেগুলো ওই যে ডালপালা বেশি গজে গিয়েছে, কিংবা বেশি তারা ওই যে বাড়াবাড়ি করছে, কিংবা কোনো ভাবে কারো ওই যে পায়ে তারা পা দিচ্ছে, অর্থাৎ স্টেপড অন সামবডিজ টোজ, তো ওদেরকেই ধরা হচ্ছে। এবং ওদেরকে ধরে কিন্তু দ্রুত যে তাদেরকে বিচার করবে, দ্রুত তাদেরকে শাস্তি দেবে, এবং একই সাথে যে তাদের পেছনে কারা আছে। এবং আমরা বহু উদাহরণ দিতে পারি, সম্রাট থেকে আরম্ভ করে এই যে ফরিদপুরের অনেক অনেক জায়গায়, যে
ডালপালা ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু বৃক্ষ সেই টিকে আছে এবং বৃক্ষ আবার শাখা প্রশাখা গজাবে। আমরা এক অর্থে আমরা একটা ফ্যাক্টরি খুলে দিয়েছি, যে এই দুর্নীতির ফ্যাক্টরি, এবং আমরা এই দুর্নীতি থেকে, এই ফ্যাক্টরি থেকে অনেক দুর্নীতিবাজ সৃষ্টি হয়, এবং এই দুর্নীতিবাজদের আমরা দুই একটাকে গলা টিপে মারি, আর বাকিটা যেভাবে আছে সেইভাবেই থাকছে। তো যার জন্যই এর কোনো পরিবর্তন হচ্ছে না, বরং দুর্নীতি করে যদি পার পেয়ে যাওয়া যায়, দুর্নীতি আরো উৎসাহিত হয়। এবং দুই ধরনের দুর্নীতি আছে, একটা হলো ওই যে মেগা দুর্নীতি, এতে এই যে রাজনৈতিক নেতৃত্ব, আমলা, ব্যবসায়ী, এদের যোগ সাজসে হয় এবং হাজার হাজার কোটি টাকা এখানে লোপাট হয়। আর হলো রিটেল দুর্নীতি, যেটা এই যে সেবা খাতের দুর্নীতি, এই যে আমাদের বিদ্যুৎ খাতের দুর্নীতি, তারপরে ওই তিতাস গ্যাসের দুর্নীতি, বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি, এগুলো মানুষকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে, সাধারণ মানুষকে, এবং এগুলো এক অর্থে মানুষের পেটে লাথি মারার সমতুল্য। কিন্তু আমরা সরকার বলছে যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স, কিন্তু আমরা দেখছি দুই একটা উদাহরণ, এই যে ডালপাল্লা বেশি গজিয়ে গেলে তাদেরকে একটু ছাঁটা হয়, কিন্তু যদি মূল উৎপাদন করতে হয় তাহলে আমাদেরকে কিন্তু গভীরে যেতে হবে, আমাদের গডফাদারদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে শাস্তি দিতে হবে। আর এটা এখন আর শুধু আওয়ামী লীগের সমস্যা নয়, এটা এই সরকারের সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধান করতে হলে আমাদের সবাই মিলে করতে হবে। আমাদের একটা অনেক ধন্যবাদ মিস্টার মজুমদার, আমি আপনার কাছে আবার আসবো। সো ইমরান সালে প্রিন্স, আপনি যদি বলেন, আমরা বিষয় দিয়েছি দুর্নীতির মহামারী, মহামারীতে দুর্নীতি। জি, ধন্যবাদ আজকের এই শোতে আমাকে সংযুক্ত করার জন্য, এবং একই সাথে যারা আলোচক হিসেবে আছেন তাদেরকেও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে শুভেচ্ছা। তো আপনি যথার্থই আজকের শিরোনাম দিয়েছেন। সারা বাংলাদেশে আজকে যে বিষয়টি টক অফ দ্য কান্ট্রি, সেটা হচ্ছে দুর্নীতি, এবং দুর্নীতি এমন মহামারী আকার ধারণ করেছে যাতে সমাজ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, আমাদের ভাব মর্যাদা এবং আমাদের সমস্ত কিছুই আজকে ধুলায় মিশে যাচ্ছে। এবং এই দুর্নীতি কেন ঘটছে, কিভাবে ঘটছে, আপনি একটু আগে বললেন যে এখানে এই দুর্নীতিবাজদের কারা তৈরি করলো, কিন্তু আজকে প্রশ্ন, এই দুর্নীতি করার পরিবেশ তারা কারা তৈরি করলো, এই জনপদকে কারা দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত করলো। আজকে সরকারি পৃষ্ঠপোষকতায় এমন একটা পর্যায়ে পৌঁছেছে দুর্নীতি, এটা মানে কোন পর্যায়ে নাই। আপনার শিক্ষা, খাদ্য, রেল, সড়ক, বিদ্যুৎ, এগুলো তো আছেই, এগুলো তো দেখাই যাচ্ছে, কিন্তু একেবারে সমাজের তৃণমূল পর্যায়ে দুর্নীতিটা ছড়িয়ে গেছে। এই অবস্থা আমাদের দেশের জন্য মোটেই সুখকর নয়। আজকে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে পথ খুঁজতে হবে। এবং সবচেয়ে বড় যে দুর্নীতি, আজকে যারা ক্ষমতায় চেপে আছে, সেটা তো সবচেয়ে বড় দুর্নীতি করে তারা ক্ষমতায় আছে। এই যে 2018 সালে যে 30শে ডিসেম্বর দিনের ভোট রাতে করার যে নির্বাচন, সেই নির্বাচন তো একটা মহা দুর্নীতির নির্বাচন। এই যাদের ভিত্তি হচ্ছে দুর্নীতি, ক্ষমতার ভিত্তি যাদের দুর্নীতি, তারা কিভাবে দুর্নীতি দমন করবে? এই সরকারের পৃষ্ঠপোষকতায় তো আজকে দুর্নীতিবাজরা আজকে সমাজের সমস্ত জায়গায় আপনার প্রভাব বিস্তার করছে। এটা হলো বাস্তবতা। সেই কারণে আজকে আমাদের মূল জায়গায় অ্যাড্রেস করতে হবে, এবং সেখান থেকে সকলে মিলে আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের এই দুর্নীতিটাকে মূল উৎপাটনের জন্য কাজ করতে হবে। মূল জায়গা কোনটি? মূল জায়গা হচ্ছে সরকারের যে দুর্বলতা, যে আজকে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র নাই বলেই কিন্তু আজকে দেশে একনায়কতন্ত্র, কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছে। এই কর্তৃত্ববাদী শাসনের ফলেই আজকে একটি সুবিধাভোগী শ্রেণী তৈরি করা হয়েছে। এই সুবিধাভোগী শ্রেণীর একটা অংশ প্রশাসন, আরেকটা অংশ হচ্ছে ক্ষমতাসীন দল। এই দুই অংশকে মিলে তাদেরকে এমন ভাবে ক্ষমতাবান করিয়ে হচ্ছে, সুবিধা ভোগ করে তাদেরকে আপনার মানে দুর্নীতি, অনিয়ম, অনৈতিকতার মাধ্যমে একটা সুবিধাভোগী শ্রেণী তৈরি করে তাদের মাধ্যমে সরকার ক্ষমতায় আছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। মহিদুল ইসলাম, আপনি যদি বলেন এই দুর্নীতি থেকে পরিত্রাণের কোনো আশু রাস্তা আমাদের আছে কিনা আসলে, নাকি এটি আমাদের নিয়তি, এটা সবাই চলতে হবে? জি, ধন্যবাদ আপনাকে আবারও, এবং দর্শক শ্রোতাকে। রাস্তা আছে, এবং রাস্তা আমি তো দেখলাম দুজন বক্তার বক্তৃতায়, আপনারাও শুনলেন, জানাও আছে রাস্তা। বিষয়টি হচ্ছে আন্তরিকতার আর কি, এবং এই আন্তরিকতার জায়গাটাও আমার দুজন বক্তা আগেই পরিষ্কার করেছেন। সেটি হচ্ছে যে যেহেতু এটি
একটি দেশের মধ্যে ঘটছে এবং দেশ পরিচালনার দায়িত্বে যে কোনো সময়ই হোক সরকার বলে একটা কিছুকে থাকতেই হয়। সুতরাং এই দায়িত্বটা সম্পূর্ণভাবে সরকারের উপরে যায় এবং সেই সরকার যদি মানে গণতন্ত্রের চর্চার মধ্যে থাকে তাহলে রাজনীতিবিদ যারা তারা আপনার দায়িত্বে আসবেন, আর যদি অন্যরকম কিছু হয় তাহলে সেটা তাদের ব্যাপার। তো আমরা সেই প্র্যাকটিসে নেই, আমরা গণতন্ত্রের প্র্যাকটিসে এসেছি। আজকে ধরেন মাঝখানে 2 বছর বাদ দিলে অন্তত পক্ষে 90 সাল থেকে তো আমরা গণতন্ত্রের এই জায়গায় আছি। এবং আমি আমার অবজারভেশন সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশে বাঙালিদের যে বারে বারে আশা দেওয়া হয়েছে এবং ইতিহাসের অনেকগুলো বাঁক ছিল, যে বাঁকগুলোতে আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে পারতাম। একটি বাঁক হলো প্রথম, যেটি হলো 1971 সালের মুক্তিযুদ্ধ, যখন মানুষ দল মত নির্বিশেষে, যে রাজনীতি বোঝে না জানে না শোনে না, কৃষক মানে লুঙ্গি আপনার নিংটি মেরে যাওয়া, তারা মুক্তিযুদ্ধ করেছে। কেন? একটা ব্যাপক মানুষের অংশগ্রহণ এসেছিল পরিবর্তনের আশায়, ওই একটি বাঁক ছিল। সেই বাঁকটা আমরা পরবর্তীতে বাঁকিয়ে দিয়েছি, করতে পারি নাই। এর পরবর্তী যদি বাঁক বলেন তাহলে আমরা বলবো যে 90 সালের যে আন্দোলন হলো, তখন যে আপনার 3 জোটের তারা যে রূপরেখা দিলেন সেই অনুযায়ী যেটা হবার কথা ছিল তা আমরা বাস্তবে দেখলাম না, সেটি হলো না। ওইটি একটি বাঁক পরিবর্তনের জায়গা ছিল। মানে রাজনীতি যদি পরিবর্তন হয় তাহলে এই যে সমস্ত সমস্যা যেগুলো দেখছেন এগুলো হলো সিমটম। দুর্নীতি এক ধরনের ওই রাজনীতি, অপরাজনীতিরই সিমটম। আরেকটি বাঁক হয়তো বা ছিল 2008 সালের নির্বাচনের পরে, যেটি মজুমদার সাহেব বললেন, যে সেইখানে এই যে মহাজোট তারা যে অঙ্গীকার করলেন এবং যত ভালো ভালো কথা ছিল তার মধ্যে আপনার এই যে দিন বদলের কথাটাও ছিল, সেই দিন বদলটা অন্যরকম দিন আমরা দেখছি, যেটি আমরা এইরকম দিন আমরা চাইনি। আমরা সেই 71 সাল থেকে পাকিস্তানের থেকে মানে স্বাধীনতা চাওয়ার উদ্দেশ্যটাই ছিল যে আমরা একটা উন্নত জীবন যাপনে যাব। এই বাঁকগুলোকে আমরা হারিয়েছি এবং এই হারানোর জন্য দায়ী যদি কে সেটি বলেন তাহলে নিশ্চয়ই সাধারণ জনগণ দায়ী নন। এটি রাজনীতি যারা করছেন তাদের। অনেক ধন্যবাদ মিস্টার ইসলাম। একজন দর্শক যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন। ওয়ালাইকুম আসসালাম। আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আমার প্রশ্ন আজকে দুর্নীতি বাংলাদেশের নতুন কিছু নয়। তিনি বলছিলেন দুর্নীতির কথা, কিন্তু আমি বলতে চাই দুর্নীতি বিগত সরকারের আমলে হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু দুর্নীতির সাথে গণতন্ত্রের কি সম্পর্ক? গণতন্ত্র থাকলে কি দুর্নীতি হবে না, আর গণতন্ত্র না থাকলে কি দুর্নীতি কমে যাবে? সেক্ষেত্রে আমার প্রশ্ন, ঢাকা থেকে দুর্নীতির সংবাদ যখন গণমাধ্যমে প্রচার করা হয়, পত্র পত্রিকা আছে, তখন দুদক কিন্তু অনুসন্ধান করছে। তার আগে কি দুদকের কোনো দায়িত্ব বর্তায় না? সেক্ষেত্রে উপজেলা পর্যায়ে আমরা এও জানি যে উপজেলা পর্যায়ে সিভিল সার্জনের গাড়ির ড্রাইভার, উপজেলা পর্যায়ে একজন গাড়ি চালকের অর্থ সম্পদের কথা জানি, বাড়ির কথা জানি। ঢাকার থেকে সেই দুর্নীতি কিন্তু তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে, উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এর পিছনে রাজনৈতিক কারা শক্তি যোগাচ্ছেন, এর পিছনে রাঘব কারা, তাদেরকে কেন সামনে আনা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বিষয়টি কি আপনারা কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ কাউখালী থেকে মিস্টার খসরু প্রশ্ন করার জন্য। বাদশা ভাই, যদি আপনি একটু উত্তর করেন। তিনি প্রশ্ন করেছেন প্রথমত যে গণতন্ত্রের সঙ্গে আসলে দুর্নীতি রোধের কোনো সম্পর্ক আছে কিনা, গণতন্ত্র থাকলে দুর্নীতি থাকবে না, এরকম কোনো প্রপঞ্চ আমরা বলতে পারি কিনা, তারপরে অন্য ইস্যুগুলো আমরা আলোচনা করতে পারি। বাদশা ভাই। গণতন্ত্র থাকলে দুর্নীতি হবে না, আর গণতন্ত্র না থাকলে দুর্নীতি হবে, ব্যাপারটা এইভাবে দেখার কোনো অবকাশ নেই। আমি মনে করি যে দুর্নীতি দমনের ব্যাপারে আমরা আন্তরিক কিনা, এইটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। এবং দেশে দুর্নীতি দমনের জন্য যে আইন, সে আইনটা উপযুক্ত কিনা। আমি একজন গাড়ি চালক, এই স্বাস্থ্য বিভাগে, সে
বহু টাকার মালিক হয়ে গেছে দুর্নীতি করে। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে যে দুর্নীতি দমন আইন আছে, সেই আইনটা এই এর ফাঁক দিয়ে এই লোকগুলো কিভাবে দুর্নীতি করে। কিছুদিন আগে আমরা দেখলাম যে কালো টাকা সাদা করার জন্য আমরা অনুমতি দিলাম। কালো টাকা যাদের আছে তারা দুর্নীতিতে আওতা বহির্ভূত। অতএব আমি মনে করি যে দুর্নীতি একটা পরিষ্কার একটা সংজ্ঞা থাকা উচিত, কিন্তু আমাদের অ্যান্টি কারাপশন লয়ে কোনো দুর্নীতির সংজ্ঞা নেই। কোনটা আপনি দুর্নীতি কালো টাকা সাদা করলে পারে যে ভালো সৎ পথে আয় করছে তার চেয়ে কম ট্যাক্স দিতে হবে, অথচ আবার তারা কালো টাকাকে সাদাও করতে পারবে। আর অন্যদিকে যে সত্যিকার অর্থে উপার্জন করছে তাকে একবারে যথাযথভাবে পূর্ণাঙ্গ ট্যাক্স দিয়ে, ইনকাম ট্যাক্স দিয়ে তার টাকা এবং তার আয় ব্যবস্থাটাকে স্বচ্ছ রাখতে হবে। এক্ষেত্রে আমি বলতে চাই যে আমাদের এই দুর্নীতি দমন সংক্রান্ত দৃষ্টিভঙ্গি এবং আইন এখানেই ফাঁক ফোকর অনেক থেকে গেছে। ফলে সেই ফাঁক ফোকরের সুযোগে সব মানুষ কিন্তু যারা বোঝে, যারা জানেন, তারা কিন্তু দুর্নীতি করার বিভিন্ন সুযোগ থাকলে তার সেটাকে ব্যবহার করতে ছাড়ে না, এমনকি দেশের টাকা বিদেশে চলে যায়। এটা নিয়ে আমরা কিন্তু পরিষ্কারভাবে আমাদের বিভিন্ন অর্থমন্ত্রী বিভিন্ন সময়, এমনকি মোহিত সাহেবও পার্লামেন্টে বলেছেন যে পরিমাণ আমরা বাজেট করি সেই পরিমাণ টাকা পাচার হয়ে বিদেশে চলে যায়। তাহলে আমাদের অর্থমন্ত্রীরা যদি জানেন যে কারা এই টাকা পাচার করে, তারা দুর্নীতির আইনের অভিযুক্ত হবে কিনা সেটা কিন্তু আমাদের আইনের মধ্যে উল্লেখিত নাই। ফলে সামগ্রিকভাবে আজকে দুর্নীতি দমন ব্যবস্থার একটা আইনগত কাঠামো, অন্যদিকে প্রতিষ্ঠানিক কাঠামোর মধ্যে একটা দৃষ্টিভঙ্গিগত দুর্বলতা রয়েছে। এইটা যতদিন না পর্যন্ত এটার মানে অবসান হচ্ছে, যে সরকারি ক্ষমতায় যাক, আমি বলতে চাই যে তারা দুর্নীতি রোধ করতে পারবে না। অতীতেও রোধ করতে পারেনি, ভবিষ্যতেও রোধ করতে পারবে। অনেক ধন্যবাদ বাদশা ভাই, আপনার কাছে আবারও ফিরে আসবো। আবু জাহির এমপি, আপনি যদি বলেন। ধন্যবাদ আসলে আপনাকে আমাকে আজকের এই গোল টেবিলে সংযুক্ত করার জন্য। আমি যারা আমার সাথে আছেন, আমার পরম শ্রদ্ধ বোধ ভাই আসলে অনেক সিনিয়র মানুষ, বাদশা ভাইও আমাদের সিনিয়র মানুষ, আমাদের দুদকের যিনি উনিও আমাদের সিনিয়র, প্রিন্স ভাই, বিএনপি, আমি সকলকেই সম্মান এবং শ্রোতা যারা শুনছেন শুভেচ্ছা জানিয়ে, এই বর্ষটি হলো মুজিব বর্ষ। আমি জাতির পিতা বঙ্গবন্ধু রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আর এরই সাথে এই কথাটি স্বীকার করেছেন অনেকেই, 1971 সালে আমরা একটি স্বপ্ন নিয়ে দেশটা স্বাধীন করেছিলাম দুর্নীতিমুক্ত এবং ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য। দুর্ভাগ্যজনক হলো সত্য, 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি তারা নৃশংসভাবে সপরিবার হত্যা না করতো, আজকে যদি বঙ্গবন্ধু আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতেন, বেঁচে থাকতেন, তাহলে দেশের চিত্রটি ভিন্ন হতো। এখানে যে জিনিসটি পরিশেষে আমাদের, আমি ধন্যবাদ জানাই বদিউল আলম যিনি আমাদের সুজনের সভাপতি, আসলে উনি যথার্থই বলেছেন। 2008-এ আমি এটি মুখোমুখি অনুষ্ঠানে উনি এসেছিলেন হবিগঞ্জে, সারা বাংলাদেশে উনি ঘুরে বেরিয়েছিলেন 2008-এ। সেই সময় আমাদের এটি নির্বাচনী ইস্তেহার ছিল, দিন বদলের পালা, এবং আমরা বলেছিলাম ডিজিটাল বাংলা। আমি যদি আজকে এই কথাটি সকল আলোচককে স্মরণ করিয়ে দিই, আজকে থেকে 12 বছর আগে আজকে যেভাবে আমরা জুম মিটিং এ আমরা এই টক শোটি করছি, এটা কি কল্পনা করা যেত? তাহলে দিন বদলের কি এটা এটা উৎকৃষ্ট উদাহরণ না? এরপরে আজকের এই আলোচনায় আপনি যে আলোচনাটি বিষয়বস্তু নিয়ে এসেছেন, মহামারীতে দুর্নীতি, দুর্নীতিতে মহামারী, আমি প্রিন্স ভাইয়ের আলোচনা আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি। আসলে প্রিন্স ভাই তো বিএনপি করেন বা অন্যরা যারাই যে অবস্থানে, আপনারা বিভিন্ন বিষয় যখন আমাদের সামনে নিয়ে আসবেন, যেহেতু সরকার এটি নির্বাচিত সরকার, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের আলোচনা গুরুত্ব সহকারে নিয়ে কিন্তু দেশ পরিচালনা করেন। বদি ভাই, আরেকটু কি আমরা আলোচনা এগিয়ে নিতে পারি কিনা, যে গণতন্ত্রের সঙ্গে দুর্নীতি প্রতিরোধের খুব ভালো সম্পর্ক নাই, বাদশা ভাই এরকম বলেছেন, আপনি কি মনে করেন?
আমি মনে করি যে এটার সাথে একটা সরাসরি সম্পর্ক আছে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা হবে একটা এমন ব্যবস্থা যেখানে দায়বদ্ধতা থাকবে, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে। অ্যাকাউন্টেবিলিটি দুই ধরনের হয় দায়বদ্ধতা, একটা হলো সমান্তরাল অ্যাকাউন্টেবিলিটি, সমান্তরাল দায়বদ্ধতা, অথবা নিম্নমুখী দায়বদ্ধতা। সমান্তরাল দায়বদ্ধতা হলো এই যারা প্রশাসনে থাকে, নির্বাহী বিভাগে, তারা দায়বদ্ধ হবেন। সমান্তরাল দায়বদ্ধতা হলো সংসদের মাধ্যমে, সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে। সংসদীয় কমিটিগুলো যদি কার্যকর হয় এবং সংসদীয় কমিটির যদি সঠিক ব্যক্তিরা নেতৃত্ব দেন। আমরা জানি একজন মহা দুর্নীতিবাজ সাবেক আমলা, তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি করা হয়েছিল, আপনারা সবাই নাম জানেন, আমার নাম বলতে হবে না। তো এইরকম যদি হয় তাহলে আর সংসদ কাজ করবে না। আর এখন তো সংসদ সরকারি দল আর বিরোধী দলের মধ্যে কোনো তফাতে নাই। তো এই সংসদের কাছে যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা নেই। এবং একই সাথে ওই যে প্রতিষ্ঠানগুলি যদি যে দলীয়করণ মুক্ত হয়, নির্মোহভাবে কাজ করে, আদালত থেকে আরম্ভ করে, ওর মাধ্যমে দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয়। কতগুলো সাংবিধানিক, কতগুলো বিধিবদ্ধ প্রতিষ্ঠান আছে আইনের দ্বারা সৃষ্ট। আরেকটা হলো নিম্নমুখী দায়বদ্ধতা। নিম্নমুখী দায়বদ্ধতা হলো 5 বছর পর পর আপনি যদি গিয়ে জনগণের কাছে করজোড়ে ভোট ভিক্ষা চাইতে হয়, তখন কিন্তু আপনি যদি দুর্নীতি দুর্বৃত্তায়নে লিপ্ত থাকেন, আপনি যদি মানুষের পেটের ভাত, ওই যে পেটে লাথি মারেন এবং মুখের ভাত কেড়ে নিয়ে থাকেন, আপনি যদি অন্যায় করে থাকেন, তখন কিন্তু ওই মানুষ আপনাকে লাল কার্ড দেখাতে পারে। তো ওটাই হলো ওই যে নিম্নমুখী দায়বদ্ধতা। তো আমাদের নিম্নমুখী দায়বদ্ধতার কাঠামোটা ভেঙে গিয়েছে, আমাদের সমান্তরাল দায়বদ্ধতার কাঠামোটাও ভেঙে গিয়েছে। এটাই সমস্যা, যে সরকারের এখন ওই যে ভোটের আর ভোটারদের কথা চিন্তা করতে হয় না, যে বিশেষ গোষ্ঠী, বিশেষ শ্রেণী তাদেরকে ক্ষমতায় আনে, তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখে এবং তাদের প্রতি দায়বদ্ধতা। তারা খুশি থাকলে এবং তাদের ওই যে প্রয়োজন মেটালেই, এবং তারা কোনো রকম ওই যে অখুশি না হলেই সরকারের পক্ষে নির্বিঘ্নে সামনে এগিয়ে যাওয়া সম্ভবপর হয়। তো এই দুর্নীতির সাথে গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং এই দুর্নীতি যদি হয়, আমি একটা বইয়ের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। এই একটা বইয়ের নাম হলো থিভস অফ স্টেট, রাষ্ট্রের চোর। লিখেছেন একজন মার্কিন সাংবাদিক, নাম হলো স্যারা চেইস। তিনি লিখেছেন আফগানিস্তান সম্পর্কে। আফগানিস্তানের এই যে তালেবানের উত্থান, তালেবানের সৃষ্টি অনেকেই করেছে, কিন্তু তালেবানের যে উত্থান এবং হলো এই দুর্নীতি, এই দুর্নীতির কারণে এবং মানুষের অধিকার হরণের কারণে এই যে যারা তাদের অন্য রকমের সমাধানের দিকে গিয়ে, এবং এর ফলেই তালেবানরা দিন দিন শক্তিশালী হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র ওখান থেকে বিদায় নিলে তালেবানরা এই মুহূর্তে দখল করে নেবে। অনেক ধন্যবাদ বদিউল আলম মজুমদার। এ নিয়ে আমরা আরো কথা বলবো, কিন্তু এই মুহূর্তে আমরা আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম দুর্নীতির মহামারীতে দুর্নীতি। সঙ্গে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আনোয়ার ইস্পাত নিবেদিত গোল টেবিলে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম মহামারীর দুর্নীতিতে মহামারী। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে এসে প্রিন্স ভাই আপনি যদি বলেন যে বাদশা ভাই একটা প্রশ্ন তুলেছেন যে আসলে গণতন্ত্রের সঙ্গে দুর্নীতির প্রতিরোধ কিংবা কমা বাড়ার খুব ভালো সম্পর্ক নাই। আবার বদিউল আলম মজুমদার বলেছেন না, এটা হাইলি কোরিলেটেড, দুটো খুবই সহ সম্পর্কিত। এই প্রশ্ন খুঁজবো, তার আগে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, দেখি তিনি কি বলেন। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো হ্যালো বলুন, আমরা শুনবো। হ্যালো শুনছি আমরা, বলুন। হ্যালো আমরা কান পেতে আছি আপনার প্রশ্নের জন্য, বলুন। হ্যালো আমি উত্তরা থেকে বলছি, আমার নাম সুমন।
আমার প্রশ্ন হলো, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম এই মহামারীর মধ্যেও আমাদের কোটিপতি সংখ্যা আরো কয়েক হাজার বৃদ্ধি পেয়েছে। তো এই ব্যাপারে কি কোনো তদন্ত, দুর্নীতি বিরোধী কোনো অ্যাকশন কি সরকার নিতে পারে না? জি, অনেক ধন্যবাদ উত্তরা থেকে প্রশ্ন করার জন্য। আবু জাহের ভাই কি বলবেন, যেহেতু সরকারের কাছে অবশ্যই। প্রশ্ন, আপনি সরকার দলীয় এমপি, মিলে যদি একটু বলেন। না, ধন্যবাদ। আসলে আমি তো কথাই বলতে পারলাম না, আমি ডিসকানেক্ট হয়ে গেলাম। আমি যে কথাটি বলছিলাম যে দুর্নীতি অতীতে ছিল, আছে, পৃথিবী যতদিন থাকবে, এটার মাত্রাটা কতটুকু সহনীয় পর্যায়ে আছে রাখতে পেরেছি, এটি হলো বিষয়। আমি যে কথাটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে এই সরকার পরপর 3 বার 12 বছর আমরা দেশ পরিচালনা আছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এই পৃথিবীতে সকলেই জানে, বাংলাদেশের মানুষ সবাই জানে, বাংলাদেশ পৃথিবীর মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল 5 বার। কোন সরকারের আমলে? কোন সরকারের আমলে? বিএনপির আমার প্রিন্স ভাই আছেন, বিএনপি যখন ক্ষমতায়, পৃথিবীতে বাংলাদেশ পরপর 5 বার চ্যাম্পিয়ন। আমি বলছিলাম এই দুর্নীতিতে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে তখনই কিন্তু দুর্নীতি লাগামহীন ভাবে বেড়ে যায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লাগামটা কিন্তু টেনে ধরার চেষ্টা করছেন। উনি বলছিলেন দিন বদলের সনদ, আমরা সেদিন বলেছিলাম দিন বদলের সনদ এবং আমরা বলেছিলাম ডিজিটাল বাংলা। আজকে ডিজিটাল বাংলার চিত্র আমরা এই টক শো। আর দুর্নীতিতে আপনারা লক্ষ্য করেছেন, আপনার যেই হোক, এটা আওয়ামী লীগ হোক অথবা যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, সরকারি দলের অথবা সরকারের আশেপাশে যেই হোক, কাউকে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, এই যে করোনার মহামারীতে যারাই দুর্নীতি করেছে, স্বাস্থ্য সেবা, আপনি ড্রাইভার বলেন, সচিব বলেন, কেউই কিন্তু রেহাই পান নাই। অতএব এই ক্ষেত্রে আমার যে বক্তব্যটি সেটি হলো যে সরকারি পৃষ্ঠপোষকতা না সরকার আপনার দুর্নীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এখানে হলো বিষয়। আমার ভাই বদিউল আলম সাহেব যে কথাটি বলছেন, এমপি হিসাবে আমরা আমাদের সম্পদের হিসাব প্রতি বছর আমরা দেব। এই 3 জোটের রূপরেখায় কোথায় আছে আমি জানি না, তবে এই কথাটি আমি আপনার মাধ্যমে জাতির সামনে বলতে চাই। আমরা কিন্তু নির্বাচন 5 বছর অন্তর করি এবং 5 বছর পরে আমাদের ইনকাম ট্যাক্সের হিসাব কিন্তু নির্বাচন কমিশনও আমাদেরকে দিতে হয়। অতএব ওপেন, আমি যদি সরকার চান অথবা জাতি চায়, আমি প্রস্তুত প্রতি বছর আমার সম্পদ কতটুকু বাড়লো, কারণ বর্তমান জাতির সামনে আমরা দেখাতে প্রস্তুত, এটা কিন্তু আমাদের কোনো অনীহা নাই। তবে আমরা 5 বছর পর কিন্তু আমরা, আর প্রিন্স ভাই যে কথাটি বলছেন টেন্ডারবাজি, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে কোনো টেন্ডারবাজি নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনার এটা লটারির মাধ্যমে টেন্ডারবাজি ছিল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন। আর এখানে এটা নির্বাচনের প্রশ্ন এনেছেন, হয়তো বিভিন্ন জায়গায় 1-2টি জায়গায় নির্বাচন দেখেন, এটা বৃহৎ নির্বাচন, জাতীয় নির্বাচনে বাংলাদেশে অতীত অনেক দুর্ঘটনা ঘটেছে এবং মানুষ ভুলে নাই মাগুরার নির্বাচন, মানুষ ভুলে নাই আপনার এই ঢাকার আপনার ফালু সাহেবের নির্বাচন। এটা কিন্তু সিএসসি যিনি আপনার ছিলেন বিএনপি এবং ওনাদের আমলে আপনার স্মরণ আছে একজন প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে ওনারা কিন্তু প্রধান উপদেষ্টা করার উদ্যোগ নিয়েছিলেন। আমি অনেক ধন্যবাদ মিস্টার আবু জাহির এমপি, আমি আপনার কাছে আবার আসবো। জি, শেষ করলে ভালো হয়। আমি স্মরণ করে দিতে চাই দুর্নীতিতে যে কথাটি, জিয়াউর রহমান সাহেব মারা গেলেন, বাংলা সুটকিস আর স্যাগেনজি ওনারা কিন্তু দেখিয়েছিলেন, আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি, ওনাদের এই বাংলা সুটকিস স্যাগেনজি থেকে আজকে কোথায়? আজকে আমি যদি বদিউল আলম ভাইকে বলি, আমরা রাজনৈতিক আসলে গণতন্ত্র এবং দুর্নীতি আমরা একই সাথে চলতে পারে না। গণতন্ত্র চলবে, দুর্নীতি থাকবে, তা হয় না। গণতান্ত্রিক সরকারে দুর্নীতি নির্মূল করা আমাদের সকলের দায়িত্ব। আমি যদি একটা প্রশ্ন তুলি, প্রিন্স ভাই আছেন, আজকে বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তাদের গঠনতন্ত্র সংশোধন করে ওনারা কিন্তু এই ধারা পরিবর্তন করে ওনারা সুযোগ করে দিয়েছেন দুর্নীতিতে যারা সাজাপ্রাপ্ত হবে তারাও কিন্তু এই দলের। জি, অনেক ধন্যবাদ আবু জাহের, অনেকগুলো প্রশ্ন নিয়েছেন। প্রিন্স ভাই নিশ্চয়ই এগুলো উত্তর দিবেন। একটা বলা হয়েছে যে টেন্ডারবাজি একসময় বিএনপি সময় ছিল,
এখন লটারি হয়, ই টেন্ডার চলে গেছে, এখন সেগুলো হ্যাঁ, right, হচ্ছে না। right. দুর্নীতি চ্যাম্পিয়ন বিএনপি সময় হচ্ছে, এখন আর দুর্নীতি হচ্ছে না। সব মিলিয়ে আপনি যদি একটু হচ্ছে বলেন না, আমি প্রিন্স ভাই এই যদি কথা বলেন। বলি নাই, হচ্ছে না এই কথা আমি তো বলে ওনাকে দিচ্ছি। একটু অনেকটা। থামতে বলেন, ওনাকে একটু থামতে, তাহলে আমি বলতে পারি আর কি। আপনি বললে উনি থামবে। অবশ্যই অবশ্যই বলবেন না, আপনি বলবেন। ধন্যবাদ আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে জহির সাহেব আসলে অনেকগুলো কথা বলে গেলেন। তো প্রথমেই তিনি বলেছিলেন যা যখন তার কথাটা আটকে গেল, তার আগে বলেছে ঢালাও ভাবে নাকি আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে। দেখুন, আমরা কেন দোষারোপ করব? আপনাদের প্রধানমন্ত্রী গত 9 জুলাই সংসদে দাঁড়িয়ে বলেছেন দুর্নীতি আজকে মহিরুহি পরিণত হয়েছে। এটা আমার বক্তব্য নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 9 জুলাই সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। আচ্ছা, আওয়ামী লীগের যিনি অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত, তিনি আপনার তিনি 2013 সালে অর্থনীতি সমিতির একটি সেমিনারে তিনি বলেছিলেন দেশ আজ গোটা দেশের উনি কোট অ্যান্ড আনকোট, আজ বাংলাদেশের গোটা রাষ্ট্রযন্ত্র, গোটা প্রশাসন, পুলিশ, সিভিল প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কর আদায়কারী সংস্থা, মন্ত্রণালয়, সংসদ সবকিছুই দুর্নীতির মহাপঙ্কিলে নিমজ্জিত হয়ে গেছে। এটা আমার বক্তব্য নয়, আবুল মাল আব্দুল মুহিত 2013 সালে অর্থনীতি সমিতির একটি সভায় এটা বলেছিলেন। আর আপনাদের এই দুর্নীতি এবং দুঃশাসন দুর্বৃত্তায়নে ত্যক্ত বিরক্ত হয়ে সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান সাহেব বলেছিলেন যে রাষ্ট্র আজ বাজিগরদের হাতে। এটা কি ভুলে গেছেন? আর আপনি কতগুলি অসত্য তথ্য দিয়ে গেলেন যে বিএনপি আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এটা আওয়ামী লীগ ঢোল পিটায় বারে বারেই বলে, মানে যে ওই গল্পের মতো মনে হয় যে 10 বার মিথ্যা কথা বললে মানুষ এটাকে সত্য বলে ধরে নিবে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল প্রথমবার কত সালে? 1996 সাল থেকে 2001 সালের আগস্ট মাস পর্যন্ত ক্ষমতায় ছিল। বাংলাদেশ দুর্নীতিতে সর্বপ্রথম চ্যাম্পিয়ন হয় 2000 সালে টিআইবির গবেষণায়। 2000 সালে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, এবং 2000 সালে আগস্ট মাস পর্যন্ত ক্ষমতায় ছিল। ওই 2001 সালেও আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশে পরপর 2 বার স্বাধীন বাংলাদেশের প্রথম চ্যাম্পিয়ন করে আওয়ামী লীগ। হ্যাঁ, তারপরেও বাংলাদেশ 1 নম্বরে ছিল, এটা আমরা অস্বীকার করি না। আওয়ামী লীগের সেই ঘানি আমাদের টানতে হয়েছে। তারা 96 থেকে যে দুর্নীতি করেছে, যে দুর্নীতির অভয়ারণ্য পরিণত করেছে, সেটা আমাদেরকেও টানতে হচ্ছে। তারপরে বিএনপি আমলে আমরা চেষ্টা করেছি দুর্নীতির মাত্রাকে কমিয়ে আনার জন্য, সেইটা কমিয়ে এসেছিল দয়া করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিআইবির যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি দেখতে পারেন, বা টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যারা আন্তর্জাতিকভাবে কাজ করে তাদের ওয়েবসাইটে ওইটা আছে। বিএনপি আমলে দুর্নীতির মাত্রা কমে এসেছিল তখন শেষের দিকে। আপনাদের ঘানি আমাদের টানতে হচ্ছে। এই যে বলেন বিএনপি আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এটা অসত্য কথা। এসব অসত্য কথা আল্লাহর রস্তে বন্ধ করেন, আল্লাহর রস্তে বন্ধ করেন। আর উনি বলেছেন যে বিএনপি আমলে টেন্ডারবাজি, বিএনপির আমলে যে টেন্ডারবাজি কিছু যদি হয়, আমি বলবো না একেবারেই ছিল না, দুর্নীতি একেবারে স্বাধীনতার পর থেকে ছিল। শেখ মুজিবুর আমলের সময় তো ছিল, শেখ মুজিবুর রহমান সাহেব সেই জন্য তার পার্লামেন্টের মেম্বারদের বহিষ্কার করেছিলেন এই দুর্নীতির দায়ে। উনি তো আপনাদের দলকে চোরের দল আখ্যা দিয়ে গিয়েছিল। উনি বলেছিলেন সবাই সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমি সারা বিশ্ব থেকে চেয়ে চুয়ে নিয়ে মানুষকে সহযোগিতা করার জন্য চাটার দর সব খেয়ে যায়, চেটে খেয়ে যায়। সারা দেশে মানে 7.5 কোটি কম্বল আসলো, আমার কম্বল কোথায়? উনি তো নিজেই আওয়ামী লীগকে চোরের দল, কম্বল চোরের দল, চাটার দলে বলেছেন। এটা তো আমার তো নতুন করে বলার কিছু নাই। আজকেও আমরা সেটা দেখতে পাচ্ছি যে আজকে আমরা প্রাণ দিতে গিয়েছিলাম কয়েকদিন আগে যমুনার চরে ইসলামপুরে, সেখানে এক কৃষক বলতেছে, একটা আমরা ত্রাণ দেওয়ার সময়, ভাই বাবা কি বলে আওয়ামী লীগ আর রিলিফ চোরে। আমি কেন? 7 দিন আগেই ওনার ইউনিয়নের আওয়ামী লীগের এক নেতার বাসা থেকে আপনার 925 বস্তা রিলিফের চাউল উদ্ধার করা হয়েছে। এটা তো আমার বক্তব্য নয়। আর বলছেন যে টেন্ডারবাজি এখন বিএনপি আমলেও ছিল, আমি অস্বীকার করি না। আমাদের সেই সময় টেন্ডারবাজির সামান্য অভিযোগ তৎকালীন সিটিং এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, লালবাগের থেকে নির্বাচিত হয়েছিল 2001 সালে, তার বিরুদ্ধে সামান্য এক অভিযোগ প্রমাণিত হয় নাই। অভিযোগ উত্থাপনের সাথে সাথে বেগম খালেদা জিয়ার নির্দেশে গ্রেফতার করা হয়েছিল, তাকে জেল খাটতে হয়েছে। এটা হলো বাস্তবতা। আর আপনারা যে দুর্নীতির বহির্ভূয়ে পরিণত করেছেন, আপনাদের প্রধানমন্ত্রী তো সেদিন বলেছেন, এটার বক্তব্য নয়। আপনি অনেকগুলো কথা বলে গেলেন যে এই যে আপনারা বললেন যে দুর্নীতি আজকে সহনীয় পর্যায়ে আছে। সহনীয় পর্যায়ে যদি এটা হয়, আপনারা বলেন জিরো টলারেন্স, এটা যদি জিরো টলারেন্স হয়,
তাহলে সিটি টলারেন্সের সময় দুর্নীতি বাংলাদেশে কোথায় কি হতো এটা কিন্তু বলা খুব মুশকিল। আর যেটা প্রথম আমাকে প্রশ্ন করা হয়েছিল গণতন্ত্রের সাথে এই দুর্নীতি প্রতিরোধের বিষয়টা, অবশ্যই গণতন্ত্রের সাথে দুর্নীতি প্রতিরোধের বিষয়টা রয়েছে। গণতন্ত্র যদি না থাকে জবাবদিহিতা থাকে না, দায়বদ্ধতা থাকে না, যেটা বদিউল আলম মজুমদার সাহেব বলেন, আমি তার সাথে একমত। এবং সেখানে জবাবদিহিতা দায়বদ্ধতার মধ্য থেকে আমাদের এই দুর্নীতিটাকে কমিয়ে আনতে হবে। দুর্নীতি ছিল না আমি এটা বলতে পারবো না, বলবো না, কোনো সময় ছিল না এটা বলবো না, কিন্তু এরকম মহামারী আকারে দুর্নীতি। আমি একটা লাইন শেষ করি, একটা লাইন শেষ আমি করি। আসবো, আপনার কাছে আসবো যে প্রিয় দর্শক কে বলছেন এবং কোত্থেকে বলছেন, আপনার প্রশ্নটি উত্থাপন করুন পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম সালেহ আসসালাম। আহমেদ, আমি গ্রিন রোড থেকে বলছিলাম। বলুন। রোবায়েত ভাই, আপনি আমার পছন্দের একজন লোক এবং আপনার কথা আমি শুনি, আপনার উপস্থাপনাটাও আমি পছন্দ করি। তো আমার কোশ্চেনটা হচ্ছে যে মহামারীর যে দুর্নীতি, আমরা অন্যগুলো যদি বাদও দেই, এই মহামারীর সময়ে বাংলাদেশের যে মহোৎসব আমরা দেখলাম, এটা মানে ট্রিমেন্ডাস, মানে আনটলারেবল দুর্নীতি বাংলাদেশে যেগুলো এই সারফেস হলো। লাস্ট একটা যে দুর্নীতির কথা আমি আপনাকে বলতে চাচ্ছি, যে একজন ড্রাইভার অঢেল সম্পত্তির, একজন ড্রাইভার কিভাবে এত অঢেল সম্পত্তির মালিক হয়? আমি তো ড্রাইভারকে দোষ দিতে পারি না। এই যে দুর্নীতিগুলো সে করলো, এই যে নিয়োগ দিল, তার ফ্যামিলির 10 জন না 12 জন, 100 জন কর্মকর্তা সে নিয়োগ করলো, তো এই নিয়োগ বোর্ড কোথায়? এই সিলেকশন কমিটি কোথায়? প্রত্যেকটা লোকে তো রেসপন্সিবল এই যে অন্যায়গুলো হচ্ছে। আমি একটা স্যাম্পল যদি মনে করি, তো এখন এই মালিক ড্রাইভার হি ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট কিছু। আমার কথা হচ্ছে এই মালিকের দুর্নীতিগুলাকে যারা কপারেট করেছে, যারা বৈধতা দিয়েছে, সেই লোকগুলা কোথায়? সেই লোকগুলা বাইর করা কি খুবই কষ্টকর কাজ? অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। যে প্রিন্স ভাই যদি একটু শেষ করেন, উনি যেটা বলেছেন যে যে মালিকের মতো লোকরা তো আপনি বলেছেন নিচের দিকে চাকরি বাকরি করে, এদেরকে আমরা সামনে দেখে ফেলি, ধরে ফেলি, তো মালিকদেরকে যারা তৈরি করে তারা কোথায় আসলে, সে প্রশ্ন করেছেন। আচ্ছা, অবশ্যই মালিক, আমি একটু শেষ করি। আপনি বলেছেন যে এখন ইজিপি চালু হয়েছে আমাদের, বললেন যে এখন নাকি টেন্ডারবাজি হয় না। টিআইবির একটি প্রতিবেদন কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে, আপনি জানেন। তারা বলেছে যে সরকারি ক্রয়ে ইজিপি চালু হয়েছে, ঠিক, কিন্তু কাজ পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব, যোগ সাজস ও অসাধু সিন্ডিকেট এখনো বিদ্যমান এবং তাদের প্রভাব যে কি পর্যায়ে পৌঁছেছে আপনারা জানেন। যে গত কয়েকদিন আগে আপনার এই যে ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি, তাকে 2000 কোটি টাকা পাচারের অভিযোগে ধরা হলো। সেখানে বেরিয়ে আসছে ফরিদপুরের সেই বিদ্যুতের অফিসের দুর্নীতি, ওয়াটার অফিসের দুর্নীতি, আপনার স্থানীয় সরকারের দুর্নীতির, স্থানীয় সরকারের অফিসের আপনার টেন্ডার, বিদ্যুতের টেন্ডার, সড়কের টেন্ডার, সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করে। ইজিপি যদি চালুই হয়ে থাকে তাহলে তারা কিভাবে নিয়ন্ত্রণ করে এই 2000 কোটি টাকা আপনার মানে আর্ন করে সেটা বিদেশে পাচার করলো, এটা বলতে পারেন? এরকম সারা বাংলাদেশে এরকম ফরিদপুর হয়ে গেছে, সারা বাংলাদেশে আজকে ধন্যবাদ সৈয়দ সালিম হয়েছে বাংলাদেশ। আর একটা বলছেন যে দর্শক যে প্রশ্ন করেছে, উত্তরটা দিয়ে দিই। দর্শক যে প্রশ্ন করেছেন, হ্যাঁ, আজকে যে এই মালিকদের কারা তৈরি করলো, এটা বাস্তবতা। মালিকের ইতিহাস আমি জানতাম না, গত 4-5 দিন ধরে পত্রিকায় পড়ছি। গত সেই 2009 সাল থেকে তার উত্থান, সেখানে 2009 সালে সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অধিদপ্তরের 100 জন মানুষকে সে চাকরি দিয়েছে। কিভাবে দিল? এইটাই তো কথা। নিশ্চয় তার উপরে ছায়া আছে, এদেরকে ধরতে পারছি না আমরা, ধরা যাচ্ছে না, এরা ধরা ছোঁয়ার বাইরে। টিআইবি কিছুদিন আগে একটি বিবৃতি দিয়েছিল যে দুর্নীতির যে পরিসংখ্যান গুলো বেরোচ্ছে, এগুলো তো সামান্য মাত্র, বিন্দু মাত্র। বড় বড় দুর্নীতি তো মানে পর্দার আড়ালেই রয়ে গেছে, এগুলোকে ধরা যাচ্ছে না। এগুলো এই বিন্দু বিন্দু ছোট ছোট দুর্নীতিকে সামনে এনে বড় দুর্নীতিকে আড়াল করা হচ্ছে কিনা, সেটাই হচ্ছে এখন বড়। অনেক ধন্যবাদ আজকে যারা ধরবে তারাই তো আজকে ক্ষমতায়। আপনি যদি একটু বলেন, একটা মনে হয় যে মানি লন্ডারিং সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি হয় কিনা, যে টাকা বিদেশে পাঠানোই কেবল টাকা পাচার কিনা, একটু যদি আপনি ক্লিয়ার করেন। আসলে জি, ধন্যবাদ। দেশের মধ্যে যে মানি পাচার হয়, টাকা পাচার হয়, মানি লন্ডারিং, এটা বোধহয় স্পষ্ট করা দরকার। ভুল বোঝাবুঝি আছে, আগের প্রোগ্রামও সেটা হয়েছে। এই প্রসঙ্গেই বলি যে প্রিন্স ভাই যেটা বললেন যে ফরিদপুর থেকে টাকা বিদেশে পাঠিয়েছে নট দেয়, টাকা পাচার কি একটু যদি বলেন আপনি। আসলে আমি বলছি, তার আগে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে দুর্নীতির সংজ্ঞা নেই, এই কথাটি বলা হচ্ছিল। সেটি যারা রাজনীতি করছেন, সংসদে আছেন, তারা ভালো জানবার কথা, কারণ আইনটা তারাই তৈরি করেন। এই দুর্নীতি দমন আইন বলেন কিংবা মানি লন্ডারিং আইন বলেন,
সবগুলোই সংসদ কর্তৃক তৈরি করা আইন, এবং সেখানে আইন ভালোভাবে করা হয়েছে। দুর্নীতি দমন আইনে দুর্নীতির অপরাধগুলোকে বলা হয়েছে, কি কি অপরাধগুলো দুর্নীতির মধ্যে পড়বে সেইভাবেই বলা আছে। এবং মানি লন্ডারিংও একটি দুর্নীতিরই অপরাধ, এবং মানি লন্ডারিং আইনতে আপনার 2002 সাল থেকে চলছে, আর দুর্নীতি দমন আইনটা 2004 সাল থেকে আপনার এসছে। কাজে এই দুটো সংজ্ঞায়িত আছে। এখন আমাদের ভিতরে একটি অস্পষ্ট ধারণা আছে যে টাকা বিদেশে পাচার করা মানেই হচ্ছে মানি লন্ডারিং, মানে বাংলা করে দেওয়া হয়েছে যে পাচার। আসলে সেটি নয়। মানি লন্ডারিং মানে হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হচ্ছিল, ধরেন যে যদিও সে ছোট কর্মচারী, একজন ড্রাইভার, তো সে যে দুর্নীতি করে যে এত বিশাল সম্পদ অর্জন করলো, সেইটি বর্তমান কনসেপ্ট অনুযায়ী কিন্তু মানি লন্ডারিং এর মধ্যেই পড়ে। কারণ একটি অপরাধ করে সে অপরাধলব্ধ আপনার সম্পদ সংগ্রহ করলো, ছিল অপরাধলব্ধ, এখন সে দেখিয়ে দিচ্ছে বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি কোথা থেকে পেয়েছে। এটা যদি তার কাছে জিজ্ঞেস করেন ইনকাম ট্যাক্সের হিসাব আছে কিনা আমি জানি না, যদি থাকে তো সেখানে দেখবেন যে তার অমুক ব্যবসা করে, তার মাছের ব্যবসা আছে, ঘের আছে, এই সমস্ত, কিংবা তার ওয়াইফ আপনার রাখি মালের ব্যবসা করে, এই সমস্ত বিষয় আছে। বাদশা ভাই বলছিলেন ইনকাম ট্যাক্সের কথা। ইনকাম ট্যাক্সের এইবারের যেটি, সেটিও তো সংসদ কর্তৃকই পাশ হয়েছে। এখন আমরা দুর্নীতি দমন কমিশন থেকে বারবার করে বলেছি ওই জায়গাটা যে ইনকাম ট্যাক্সের, কারণ এটা সংবিধানের পরিপন্থী। সংবিধানে আপনার 20 অনুচ্ছেদের 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না, এটা 72 সালের সংবিধানে এটা লেখা আছে। সেই জায়গায় রাষ্ট্র যদি এখন অনুপার্জিত অর্থ ভোগ করবার কায়দা বের করে দেয় ইনকাম ট্যাক্সের মধ্য দিয়ে, সেটা খুবই দুঃখজনক। আমরা দুর্নীতি দমন কমিশন থেকে ওই ইনকাম ট্যাক্সের ওই জায়গাটাকেও আপত্তি করছিলাম, এবং আমি থাকা পর্যন্ত এটি করা হয়েছে। ইসলাম, আমি একটু থামাবো আপনাকে, একজন দর্শকের ফোন নিয়ে আমি আসবো, বাসায় আসবো, আপনার কাছে আসবো আমি দর্শকের ফোনটি নিয়ে। যে প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে যদি আপনার প্রশ্নটি করেন। আমি রফিকুল বাহার কুলিয়ারচর থেকে বলছিলাম। কুলিয়ারচর থেকে বলুন। জি, আমি ওই বিজ্ঞজনের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। দেখতে পেলাম যে আমরা একজন আওয়ামী লীগ আর একজন বিএনপিকে দায়ী করছি, একজন রাজনীতিবিদ আর একজন রাজনৈতিক দলকে দায়ী করছি দুর্নীতির জন্য। কিন্তু প্রকৃত অর্থে দুর্নীতি যে কারণে সংগঠিত হচ্ছে, বা দুর্নীতিবাজরা যারা দুর্নীতি করছে, তারা কালো টাকাকে সাদা করার সুযোগ পাচ্ছে বারবার। আমরা সেই দিকে যাচ্ছি না। কালো টাকা যখন সাদা করা হয় তখন দেখতে পাই আমরা আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, সকল দলের নেতৃবৃন্দ যারা রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে জড়িত, তারা সকলেই কালো টাকাকে সাদা করার সুযোগ পায়। সেই দিকে আমরা লক্ষ্য না রেখে আমরা যদি রাজনৈতিক ভাবে একে অন্যকে দোষারোপ করি, এইভাবে কি আমাদের দুর্নীতি দমন করা সম্ভব? এই প্রশ্নটা আমি বিজ্ঞজনদের কাছে রাখি। অনেক ধন্যবাদ। বাদশা ভাই একটা পয়েন্ট যোগ করতে চেয়েছিলেন। জি প্লিজ। আমি আমার অংশটা একটু শেষ করতে চাই। না, বাদশা ভাই আপনাকে প্রশ্ন করবে। হ্যাঁ, আচ্ছা জি, আমি একটু বলে নিয়ে আমি আমার কথার পরিপ্রেক্ষিতে উনি অনেক আমার কথা কিন্তু শেষ হয়নি ভাই। আমি শেষ হবে না, এই কারণে উনি বলবে আসলে, যেন আপনি শেষ করতে সুবিধা হয়। হ্যাঁ, আমাদের মইদুল ভাই অনেক কথা বলেছেন, এটা আমার সাথে কন্ট্রাডিক্টরি না। আপনি আমি একটা কথা বলতে চাই, ইভেন ওয়ার্ল্ড ব্যাংকের দেখবেন যে তাদেরও একটা ডেফিনিশন আছে হোয়াট ইজ কারাপশন, এবং আপনি প্যানেল কোড যদি দেখেন প্রত্যেকটা অপরাধের একটা ডেফিনেশন আছে। খুনের একটা সংজ্ঞা আছে, চুরির একটা সংজ্ঞা আছে, প্রতারণার একটা সংজ্ঞা আছে। আমি যে কারণে বলেছি যে আজকে দুর্নীতি দমন আইন এবং কমিশন তারা অকার্যকর হচ্ছে এই কারণে যে তারা অনেক ফাঁকফোকর রেখেছে। কালো টাকা যদি সাদা করার সুযোগ থাকে তাহলে এটা দুর্নীতির টাকাকে এবারে দুর্নীতি করার সুযোগও থাকবে, এবং এই টাকা পাচার করারও সুযোগ থাকবে বিদেশে। এইটাই হলো পাচার মানে আবার বিদেশ না, এই যে ভুল করছি, মানি লন্ডারিং মানে বিদেশে টাকা পাচার না, দেশের মধ্যে যদি টাকা সরিয়ে ফেলা হয় সেটাকে মানি লন্ডারিং বলা হচ্ছে না। মানি লন্ডারিং বলতে যা বোঝায় সেটা আইনে সুনির্দিষ্টভাবে আছে, কি আছে, বিদেশে না। আমি কিন্তু বিদেশে পাচারের কথা আরেকটা এমফাসিস দিচ্ছেন আর কি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। জি,
কিন্তু সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো কিন্তু দুর্নীতি হিসাবে আমাদের দেশে ইস্যু হিসাবে উঠে এসছে। আমি একটা ব্যাপারে আমি বলতে চাই যে কোনো গণতান্ত্রিক দেশে দুর্নীতি নাই, এটা ব্যাপারটা এরকম না। কিন্তু গণতান্ত্রিক দেশেও দুর্নীতি আছে, দুর্নীতি প্রতিরোধের আইন আছে, কার্যকর ব্যবস্থা আছে। ভারতের দিকে তাকালে দেখবেন ইউরোপেও বিভিন্ন মন্ত্রীরা দুর্নীতির কারণে ধরা পড়ে, বিভিন্ন সভ্য উন্নত দেশেও আপনি দেখতে পাবেন। কিন্তু আমাদের দেশে দুর্নীতি থেকে বেরিয়ে যাওয়ার পথ অনেকগুলো খোলা আছে। এই খোলা পথগুলো বন্ধ করার জন্য আইনের সংস্কার দরকার বলে আমি মনে করি। এবং এইটা যতদিন না এটা বন্ধ করা হবে ততদিন দেখা যাবে যে আমাদের প্রিন্স ভাই বলবেন, আমাদের একেবারে জহির ভাইকে, জহির ভাই বলবেন প্রিন্স ভাইকে, এগুলো বলে কোনো লাভ নাই। এই পথ আইন যদি সঠিকভাবে থাকে তাহলে ওই ড্রাইভার সাহেব কোন রকম ভাবে এত টাকার মালিক হতে পারতো না। এটা প্রতিনিয়ত এবং দেখা যাবে যে এগুলো ব্যাপারে সরকারকে, অমুক লোক দুর্নীতি করেছে এটা সরকারকে ঘোষণা দেওয়ার দরকার নাই। এই যে দুর্নীতির যে প্রতিষ্ঠানটা থাকবে দুর্নীতি দমনের, তাদের নিজস্ব সক্ষমতা থাকবে এবং তারা বিচার ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত হবে, আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তাহলে কোনো দুর্নীতিবাজকে কোনো রাজনৈতিক দল, কোনো সরকার কোনোভাবেই রক্ষা করতে পারবে না। এই ক্ষেত্রে এটাই আমি বলতে চাই। মহিদুল ইসলাম যদি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, না, আমি বাদশা ভাইয়ের সাথে ওই জায়গাটাই একমত। আমাকে ওনাকে ধন্যবাদও দিতে চাই প্রথম, যে উনি এই ইনকাম ট্যাক্সের এই কালো টাকার বিষয়টি উত্থাপন করেছেন। এইটা সম্পূর্ণভাবেই এইটা দুর্নীতিকে উৎসাহিত করার মতনই অবস্থা হয়ে যায়। এবং যেটি আপনি বলছিলেন যে মানি লন্ডারিং, এইটা মানি লন্ডারিং আইনেরও পরিপন্থী। কারণ হচ্ছে যে টাকাটা কিভাবে অর্জন হলো ওই উৎসটার উপরেই নির্ভর করছে যে সেই অর্থটা, সম্পদটা লন্ডার্ড সম্পত্তি কিনা। এখন যদি ইনকাম ট্যাক্সে ওইটা বলে দেওয়া হয় যে ওখানে তাকে জিজ্ঞেস করা, ইনকাম ট্যাক্স তো করবেই না। আমি যেবার ছিলাম সেইবারে যেহেতু বলেছিলাম যে ওটা ইনকাম ট্যাক্সের জন্যই প্রযোজ্য, কারণ ওটা তাদের কথা বলা আছে। এইবারে যোগ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নো অথরিটি শ্যাল রেজ এনি কোয়েশ্চেন। তার মানে এই জায়গায় দুদকেরও অবস্থা চলে আসে যে দুদকও আর ওইটা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। ইতিপূর্বে দুদক থেকে আমরা বারবার এগুলো প্রশ্ন তুলেছি। তো এখন এই ধরনের আইন যদি তৈরি হয় তাহলে এই টাকা আপনার মানি লন্ডারিং, যেটি বাদশা ভাই বলছেন বিদেশে পাচার, সেটাও একটা উদ্বেগের জায়গা আছে। কারণ হচ্ছে যে যত পরিমাণ দুর্নীতি হয় সেই দুর্নীতির টাকা এইখানে যতখানি ধরেন এই মালিকেরা হয়তো বা এইখানে কিছু রাখে, তাও নাকি মালিকেরাও পাচার করেছে। স্বাস্থ্যের কয়েকজনের নাম দেখলাম, তারাও বিদেশে পাচার করছে। এইটা একটা উদ্বেগজনক বেশি করে যে আমাদের এখানকার অর্জিত সম্পদ বাইরে চলে যাচ্ছে, যেটি মানি লন্ডারিং আইন দিয়ে ঠেকানোর কথা, যেটার জন্য বাংলাদেশের আপনার এই বিএফআইইউ বলে আর কি, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদের কাজ করবার কথা, কিন্তু আমরা দেখছি না। আরেকটি যেটি বাদশা ভাই বলছিলেন সেই জায়গাটা, দুর্নীতি এত সংক্ষিপ্ত করে সংজ্ঞায়িত করা যাবে না। যেমন মার্ডারের একটা সংক্ষিপ্ত বলা যায় যে আপনি ইচ্ছাকৃতভাবে কাউকে যদি খুন করেন, ইন্টেনশনালি হত্যা করেন, তাহলে হলো। কিন্তু দুর্নীতি এত ব্যাপক, অনেক কিছু করেই দুর্নীতি করা যায়। যেমন ঘুষের সংজ্ঞা ওখানে দেওয়া আছে বিশাল। এবং আমাদের মানে ব্রিটিশের যে ঘুষের সংজ্ঞা, সেটা শুধুমাত্র টাকার অঙ্কে নয়, যে কোনো ভাবে কেউ যদি পরিতুষ্ট হয়, মানে সরকারি কর্মচারী পরিতুষ্ট হয়ে যদি কাউকে ফেভার কিংবা ডিসফেভার করে, সেইটাই আপনার ইয়ের মধ্যে যাবে 161-এ। ওখানে ওরা ইংরেজি শব্দটা দিয়েছে গ্র্যাটিফিকেশন। এই টাকা পয়সাটা মানে যে কোনো রকমের পরিতুষ্টি, এইভাবে আজকে আলোচনা করা যাবে না। আমি যাচ্ছি সেই জায়গায়। আমি সেই জায়গায় আবার দিব, সেটা হচ্ছে যে এই আইনও তৈরি হয়েছে পার্লামেন্টে, আবার দুর্নীতি দমন কমিশন ঠিকভাবে কাজ করছে কিনা তার একটা বার্ষিক প্রতিবেদন প্রতি বছর মহামান্য রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়। আইনের ভিতরে দেওয়া আছে যে মহামান্য রাষ্ট্রপতি এটি সংসদে উপস্থাপন করবেন। আইনের ভিতরে দেওয়া আছে যে সংসদে এটি আলোচিত হবে। আমি এখন পর্যন্ত সংসদে এই প্রতিবেদন আলোচিত হয়েছে আমার শোনা নেই। আমি আশা করব যে আগামীতে বাদশা ভাইরা
এবং আরো এখানে যারা রাজনীতিবিদ আছেন প্রশ্ন করবো, তারা আলোচনা সুযোগ করবেন। না দিলে এটা হবে না। সবাই যদি বলেন। আমি আপনাকে বলতে চাই, বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্তত পক্ষে আপনি 30টা দেশের দুর্নীতি বলে অ্যান্টি কারাপশন আইন যেটা আছে, সেখানে কিন্তু সংজ্ঞা দিয়েই কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ এটা কোন মানুষ তার উপার্জনের ক্ষেত্রে কি নীতি অনুসরণ করবে, বা আমি আর্থিকভাবে যে লাভবান হচ্ছি আমি কোন নীতি অনুসরণ করব, সেটা কিন্তু সংজ্ঞাতে উল্লেখ থাকে, এবং সেই নীতির বাইরে গেলেই সেটা দুর্নীতির মধ্যে পড়বে। এটা পৃথিবীর বহু দেশের আইনে রয়েছে। আমি এই ক্ষেত্রে আমাদের দেশে কিন্তু দুর্নীতির অনেক পথ আমরা রেখে দিয়েছি। সে রেখে দিয়ে আমরা বলছি যে দুর্নীতি দমন করব, এবং দুর্নীতির আজকে দুর্নীতির মহোৎসব চলছে, এবং বিএনপি আমলে দুর্নীতি হয়নি, জাতীয় পার্টির আমলে দুর্নীতি হয়নি, আজকে এই আমলে দুর্নীতি হচ্ছে। এইগুলো কথা আমার কাছে খুব মানে হালকা কথা বললে মনে হয়, এবং এই জন্য আমি আলোচনা করার আর কোনো সুযোগ পাই না। এখন অনেক পার্লামেন্টের মেম্বাররা ব্যবসায়ী রয়েছে, এবং তারা কিভাবে টাকা রাখেন কিভাবে টাকা রাখেন না, বা বিএনপি আমলেও অনেকে ব্যবসায়ী ছিলেন। তো ফলে এখানে দুর্নীতির সুযোগ থেকেই যায়। সেই সুযোগগুলো কিভাবে রোধ করবেন, আইন প্রণয়ন করে এটা রোধ করতে হবে। সে কারণেই আমি একটা ব্যাপারে, দুর্নীতির ব্যাপারে আলোচনা হলে আমি জোর দিই যে আমাদের অ্যান্টি কারাপশন ল যেটা রয়েছে সেইটা পর্যাপ্ত মানে নয় দুর্নীতি দমনের ক্ষেত্রে। এটা আমি সবসময় বলে থাকি। আশা করি আমরা, উনি দুর্নীতি দমন কমিশনের ছিলেন, উনি আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। আমি মনে করি উনি যেভাবে বলেছেন আমি ওনার সাথে দ্বিমত পোষণ করছি না। জি, আবু জাহের এমপি বলেন। আমি একটু সংক্ষিপ্ত আবু জাহের এমপি প্লিজ। জি রোদ ভাই, আমি আসলে প্রিন্স ভাইয়ের বক্তব্যের কিছু উত্তর আমাকে দিতেই হয় নিশ্চয়ই, কারণ উনি একটু আগে বলেছেন যে আমি অসত্য বক্তব্য দিয়েছি। আসলে আমি ওনার প্রতি সম্মান রেখেই আমি রেফার করি, এই কারণে, কারণ অসত্য উনি তো খণ্ডন করলেন না, উনি তো বললেন না যে আসলে বিএনপির আমলে আমি যে কথাটি বললাম হাওয়া ভবন করে আপনার সারা বাংলাদেশে দুর্নীতির একটি আপনার স্বর্গরাজ্য ওনার রাষ্ট্রীয় পুষ্টি ওই বিএনপির আমলে দুর্নীতির ফিরিস্তি আমরা সবাই দিতে পারবো। আমার কথাটা সেই জায়গায় না, ওনারা ওগুলো বলে কোনো লাভও নেই। আমি বলতে চাই যে দুর্নীতি রোধ করার পথটা কি সেটা আমাদের, এটা সকলেই আমার মনে হয় একমত। দেশ জাতির বৃহত্তর স্বার্থে দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আলোচনা প্রাসঙ্গিক আমার প্রিন্স ভাই যে কথাটি বললেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন, বঙ্গবন্ধু দিয়েছেন বক্তব্য, এটা হলো বক্তব্য। আর আমি বলেছিলাম বিএনপি গঠনতন্ত্র সংশোধন করে বিএনপির রাজনৈতিক দলটিকে চুরের দলে, দুর্নীতিবাজের দলে ওনারা নিজেরাই কিন্তু আখ্যায়িত করেছেন। এটা আমার বক্তব্য না। আমি যদি ওনাকে স্মরণ করিয়ে দিই, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এটি প্রকল্প আমরা পদ্মা সেতু নির্মাণ করার উদ্যোগ নিলাম, বিশ্ব ব্যাংক থেকে আমরা কন্ট্রাক্ট করলাম, ওনারা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের নোবেল বিজয়ী আমাদের ইউনূস সাহেবকে দিয়ে ওনারা কিন্তু বিশ্ব ব্যাংকে তদবির করলেন। আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিলেন, আন্তর্জাতিক আদালতে মামলায় রায় প্রমাণিত হলো বিশ্বব্যাংক টাকা ছাড় দেওয়ার আগে দুর্নীতি হয়েছে, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে, গন্ধ ওনারা কোথায় পেলেন? আমি এই কথাটি বলছিলাম যে আপনার বাংলা সুটকিস আর সেরা গেঞ্জি থেকে আজকে কিভাবে হাজার হাজার কোটি ডান্ডি ডাইং। ভাই আমাকে ভাই প্রিন্স ভাই, আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব দেই নাই, আপনার কথার সময় আমি কোনো কথাই বলি না। অর্থাৎ আপনি যদি আমাকে ডিস্টার্ব দেন, আমি যদি বলি আসতেছি অবশ্যই আসবেন। গণতন্ত্র, আপনি গণতন্ত্রের কথা বলেন, আমি যদি জিজ্ঞাসা করি 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে আপনার সামরিক তন্ত্র কে জারি করেছিল? আপনাদের দল এবং আপনাদের নেতা খন্দকার মোস্তাক। আপনাদের নেতা খন্দকার মোস্তাক যাকে হেলিকপ্টারে ব্যালট বাক্স নিয়ে এসে গণভবনে জিতাইছিলেন। আপনার আলোচনায় কিন্তু আমি ইন্টারফেয়ার করি নাই। আমার প্রশ্ন উত্তর দিলাম।
না না, উত্তর দেবেন আপনি যখন আলোচনা আসবেন। আপনার 96 ভোটবিহীন নির্বাচন 15ই ফেব্রুয়ারি আপনার 3 জোটের রূপরেখা অনুসারে যখন আপনারা 91-তে নির্বাচিত হলেন, 96-তে আপনার 15ই ফেব্রুয়ারি নির্বাচন কি আপনারা ভুলে গিয়েছেন? এখন নির্বাচনের কথা বলছেন কেন? আপনার নির্বাচনে আপনাদের দলের নেতা কর্মীরা আপনার লন্ডন থেকে যে মনোনয়ন বাণিজ্য হলো, এক একটি আসনে 4 জনকে আপনারা মনোনয়ন দিলেন। আপনারা নিজেরাই কিন্তু এই মনোনয়ন বাণিজ্যের কারণে আপনারা নির্বাচনে হেরে গেলেন। এখন ভোটবিহীন নির্বাচন বলবেন আপনার 152 জন। আপনি যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করেন তাহলে তো অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়, ডক্টর কামাল হোসেন উনিও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। এটা কিন্তু এই দেশে আপনার স্মরণ আছে। সন্ত্রাস দুর্নীতি আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনারা দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিলেন 2001-এ, আপনার 2002-এ কিন্তু সারা বাংলাদেশে আপনাদের দলের নেতা কর্মী, আমাকে শেষ করতে দেন, আপনাদের দলের নেতা কর্মীদের সন্ত্রাস দুর্নীতির কারণে কিন্তু আপনার ক্লিন হার্ট অপারেশন আপনারা নির্বাচিত সরকার থাকার পরও সৃষ্টি করেছিলেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি উদ্ধৃতি দিয়েছেন, আমি আপনাকে স্মরণ করিয়ে দিই। মাননীয় প্রধানমন্ত্রীর আরো বক্তব্য আছে, উনি বলেছেন আজকে দুর্নীতিবাজদেরকে ধরা এটাকে আমাদের অপরাধ। আজকে এই সরকার আপনার কাউকে কিন্তু ছাড় দেন নাই। আমি বলেছি সরকারের দলের নেতা অথবা অন্য যেই হোক কর্মকর্তা যেই দুর্নীতি করছে তাদেরকে কিন্তু আপনার আইনের আওতা এনে আপনার লক্ষ্য করেছেন, মামলা হয়েছে, সাজা ভোগ করছেন। অনেক ধন্যবাদ মিস্টার আবু জাহির, অনেকক্ষণ বক্তব্য রেখেছেন। কিন্তু দেশটাকে আমরা দুর্নীতি মুক্ত করতে চাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, কাজ করা অনেক ধন্যবাদ। প্রিন্স ভাই বলছিলেন যে আপনি আসবেন, কোথায় যাবেন? হবিগঞ্জে নাকি? আসতেছি মানে কি? হবিগঞ্জে যেতে চাই, আমার বক্তব্যের শেষে আমি হবিগঞ্জে আসতেছি। তো কথা বললেন, আমি আপনাকে উনি আমন্ত্রণ জানিয়েছেন, কতগুলি কথা বললেন যে হাওয়া ভবনের দুর্নীতির কারণে নাকি দুর্নীতি স্বর্গরাজ্য। ওনারা এত 10-12 বছর চেষ্টা করেও হাওয়া ভবনের দুর্নীতি ওনারা প্রমাণ করতে পারেন নাই। রহমান সাহেবকে একটি মামলায়, যখন এই অর্থ মামলায় ওনাদের নিম্ন আদালত যখন খালাস দিল, সেই বিচারককে কিভাবে দেশ ছাড়া করে বাধ্য করলেন। সেই বিচারক বিদেশে বসে ইউটিউবে বলেছেন তাকে কিভাবে চাপ দেওয়া হয়েছিল তারেক রহমানকে এখানে এই মামলায় সাজা দেওয়ার জন্য। সেই সাজা দেয়নি বলে তাকে দেশ থেকে টাকা আত্মসাতের মামলায় সাজা। হ্যাঁ আসেন, আসছি এটিএম টাকা আসছি। ইউটিউবে বক্তব্য দিয়েছেন যে তাকে কিভাবে চাপ দেওয়া হয়েছিল তারেক রহমানকে জড়ানোর জন্য। আপনাদের নিয়োগকৃত প্রধান বিচারপতি এসকে সিনহাকে কিভাবে আপনারা দেশ থেকে বাধ্য করলেন। তিনি ওখানে গিয়ে বললেন কিভাবে আপনারা তাকে বঙ্গভবনে নিয়ে তাকে চাপ দিয়ে ষোড়শ সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপনারা করা হয়েছিল। বক্তব্যের সময় আপনি আসবেন জহির ভাই, প্লিজ আপনি কথা বলবেন না। আপনি বলেছেন তার বেগম খালেদা জিয়ার টাকা চুরি করেছেন। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 111 সরকার 4টি মামলা দিয়েছিল, শেখ হাসিনার বিরুদ্ধে 15,000 কোটি টাকার 15টি মামলা দিয়েছিল। আর আপনারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতি শামসুল হুদাকে বিচারপতি বানিয়ে, লন্ডনের মানিককে বিচারপতি বানিয়ে তাদের কোর্টে শেখ হাসিনার মামলাগুলি নিয়ে সব শেষ করে দিলেন। বেগম খালেদা জিয়াকে শেষ করতে দেওয়া হয় নাই, সেগুলো দিয়ে আপনারা রায় দিলেন। আইনজীবীদের কোনো বক্তব্য আমলে না নিয়ে ফরমাইশি রায় দিলেন। সেই ফরমাইশি রায়ের কোনো লাইনে লেখা নাই বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করেছেন, কোনো লাইনে লেখা নাই বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছেন। আপনারা অবশ্যই গেলেন, আমরা যাব, আমরা আইনে বিশ্বাস করি, সর্বশেষ পর্যায়ে পর্যন্ত যাব। সুপ্রিম কোর্ট রাজনৈতিক খালেদা জিয়ার মতো একজন সজ্জন জনপ্রিয় রাজনীতিবিদকে আপনারা হেয় প্রতিপন্ন করছেন। আর আপনি জিয়াউর রহমানের কথা বললেন যে ওনার সততা, ওনার কি ছেঁড়া থেকে আজকে আপনাদের আমাদের এই যে হবিগঞ্জে আসতেছি, আমরা দেখলাম গত 2019 সালে বিভিন্ন পত্র পত্রিকায় লেখা হইলো হবিগঞ্জের এমপিরা যারা আপনার ভাড়া বাসায় থাকতো, ভাড়া দিতে পারতো না, তার 7 তলা বিল্ডিং এর মালিক। কে বলছে আপনাকে? আপনি সমকাল পত্রিকায় এইসব কথা। আর
লোকাল পত্রিকা দেখেন, স্কুল কলেজের আপনারা জমি দখল করতেছেন, সেখানে টেন্ডারবাজি করতেছেন, এগুলি করে আপনারা জিয়াউর রহমানের মতো সব এগুলি রাজনীতিবিদকে আপনি অসত্য জিয়াউর তথ্য, রহমানের অসত্য সব তথ্য, রাজনীতিবিদকে আপনারা অসত্য তথ্য দিয়ে করতে চান। আপনি জনগণ জাতিকে শুনেন, বিভ্রান্ত করতে পারবেন না। জিয়াউর রহমান বিভ্রান্ত বেগম করতে খালেদা পারবেন না। জিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না। তার স্থান জনগণের মনের না, মধ্যে না, আছে। সারা এইসব পৃথিবীতে, কথা সারা ছাড় দিয়ে পৃথিবীতে। আপনারা যে দুর্নীতির আপনি মহাপঙ্কিলে আপনারা নিমজ্জিত, আপনাদের সাবেক অর্থমন্ত্রী বলেছেন সুপ্রিম কোর্টে আপনারা গেলেন, উদ্ধার 5 পেতে পারেন। বছরের জায়গায় 10 আপনারা- বছর সাজা হলো, আপনি এরপরও কি শেষ আপনি করেন, কি শেষ বলবেন? ভাই এইটা আপনি শুনেন, কি বলছেন? প্রধান বুঝলাম না। বিচারপতি, আপনাদের নিয়োগিত প্রধান বিচারপতি এসকে প্রধান সিনহা সাহেব বিচারপতির বলেছেন বিরুদ্ধে মামলা কিভাবে হয়েছে। এখানে রায় হয়, কিভাবে রায় হয়, কিভাবে রায় হয়, এটা মামলা- আমার বক্তব্য নয়, আপনাদের একটু নিয়োগিত আমরা প্রধান অন্যদের কথা বিচারপতি শুনবো বলেছেন। কিনা? আইনের ঊর্ধ্বে না, একটু আইনের একটু ঊর্ধ্বে না। আওয়ামী লীগের এমপি আর বিএনপি নেতা একটু থামলে আমরা কি আমরা একটু ভাই, বাকিদের কথা এখানে তো শুনতে পারি। আমার কথা বলতে দিলেন না। এখানে অনেক এখানে কথা রুবায়েত বললেন, ভাই আর আপনার কথা একটা বলবেন, আর অ্যাঙ্করিংটা কত কথা দুর্বলতা বলবেন। ছিল। জি, না না, আমাকে তো উনি বলতে দিলেন না। উনি না, কেন না, আপনি আলাপ আপনি- করলেন আপনি- আমার আপনি মধ্যে কথা বক্তব্য বললেন রাখার না তো জন্য? না। কোন জায়গায়? না না, উনি আপনি কেন কথা আমার বললেন আমার না। আমার সময়টা নিলেন বলেন? একজন আজকে লোক বেগম আছে, খালেদা তার জিয়াকে ফোনটি আমরা নিয়ে প্রশ্নবিদ্ধ করতে চান, জিয়াউর আলোচনায় রহমানকে ফিরবো। প্রশ্নবিদ্ধ করতে চান। প্রিয় জিয়াউর দর্শক, রহমান না থাকলে আপনারা কে রাজনীতি করতে বলছেন পারতেন এবং না, কোত্থেকে আপনাদের বলছেন কোনো আপনি অবস্থান পরিচয় থাকতো দিয়ে না। প্রশ্ন করুন। এটা হলো বাস্তবতা। পরিচয় দিয়ে প্রশ্নটি করুন, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আমার নাম শুনছি। আসাদ, আমি আসাদ ঢাকা ভাই থেকে বলুন। বলছি। যে আমি আজকে যে টপিকটা আপনাদের আলোচনার এই মহামারী, যে দুর্নীতির মহামারী, এটা তো রাজনৈতিক ইয়ের মধ্যে পড়ে না। রাজনৈতিক নেতৃবৃন্দ এটা নিন্দা এবং ঘৃণা জানানোর কথা এই টপিকটা। অবশ্যই, তারপরও অবশ্যই। রাজনীতিবিদরা এটা গর্বের সাথে আলাপ আলোচনা করছেন, অনেকে আবার ভিন্ন রাজনৈতিক দলকে দোষারোপ করছেন, একে অপরকে দোষারোপ করছেন। আমার কথা হচ্ছে ওখানে না, আমার কথা হলো যে আজকে যে আমাদের ড্রাইভার মহোদয়, যারা মালিক, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মহোদয়, উনি কি স্বাস্থ্য অধিদপ্তরের সর্বা ছিলেন? ওনার ওদেরই কি সবাই ছিলেন? উনি যে দুর্নীতি করলেন আর কি কেউ জানতেন না? এতগুলো লোক নিয়োগ দিলেন, এতগুলো লোক এত টাকা মারলেন, এত সম্পদ করলেন, মানি লন্ডারিং করলেন। এখন এটা নিয়ে আবার তদন্ত না করে, আমাদের দুদক তদন্ত না করে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে টোটাল আপনার গিয়া তাদের চেনটাকে না ধরা পর্যন্ত রাজনীতিবিদরা গর্বের সাথে এগুলো নিয়ে আলোচনা করছেন, কেউ কাউকে সমর্থন করছেন। এটা তো আমার মনে হয় রাজনীতিতে লজ্জা হওয়া উচিত আমার মনে হয়। এখন এটা আগামীতে দুদক কি তাদের এই চেনটাকে ধরবে নাকি? তারা কোত্থেকে এই সাহস পেল? নাকি এই মালিকই সর্বা ছিল আপনার গিয়া স্বাস্থ্য অধিদপ্তরে? জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বদিউল ভাই আমি যদি একটু বলেন। শেষ করি। না, আমি প্লিজ একটা এক প্লিজ, লাইনে আপনার শেষ করি। আপনাদের বক্তব্য জীবনও শেষ হবে না। না রাজনীতিবিদ না, জি, আমার বদিউল ভাই শেষ যদি অন্য করতে কথা দেবেন না, শুনতে আমার হবে। যে না না, অনেক বেশি বলেছেন বদিউল, বাকিদের শুনতে হবে। ধৈর্য ধরে রাজনীতিবিদরা ধৈর্য ধরে বাকিদের কথা শুনেন, অনেক উপকার হবে। বলেন কম, শোনেন বেশি, প্লিজ। মজুমদার ভাই, এটা আনমিউট করে আপনি বলেন। আনমিউট করতে হবে আপনাকে। আমি মিউট করে এই যে সব এই যে মালিক সাহেবের কথা বলছে, কারণ কি বলছে যে আরো তো লোকজন আছে, আর ড্রাইভার কি সারা জীবন ড্রাইভারই থাকবে? তার ভাগ্যর কি পরিবর্তন হবে না? আপনি তো ভূমিকাই আশাবারত বলেছেন। বলে গরিব প্রান্তিকদের ভাগ্যের পরিবর্তন আনতে হবে। তো মালিকের ভাগ্যের পরিবর্তন দেখে বাকিদের এই অবস্থা হচ্ছে কেন? দুর্নীতি করে কারা পার পেয়ে যায়? যাদের পৃষ্ঠপোষকতা আছে। পৃষ্ঠপোষকতা যদি না থাকতো, ছত্রছায়া যদি কারো না থাকতো, তাহলে কিন্তু দুর্নীতি করে পার পেয়ে যেত না। তো এখন অবশ্য ধরা পড়েছে, কিন্তু কেউ না কেউ তাদেরকে শেল্টার দিয়েছে, কেউ না কেউ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে। এখন আপনি যদি এই যে পৃষ্ঠপোষকদের না ধরেন এবং তারা যদি পার পেয়ে যায়, আমি আগেও বলেছি, তাহলে কিন্তু দুর্নীতিবাজরা উৎসাহিত হবে, দুর্নীতিবাজরা ওই যে তারা বেপরোয়া হয়ে যাবে। তো এর যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা এর থেকে উত্তরণ ঘটাতে পারবো না। আর আরেকটা জিনিস আমরা এবং আমাদের সরকারগুলো সবসময় করেছে আগেও, তবে এবার আরো ওই যে গত বিশেষত এটা রাজনীতি একটু ইন্টারনেট ঝামেলা করছে আপনার, বদিউল মজুমদার। সাথে যুক্ত হন, জি, কিংবা কোনোভাবে কোনো পদ পদবি অনেক রকম অন্যায় সুযোগ সুবিধা পান।
এবং এই সুযোগ সুবিধা পাওয়াটা অন্যায় নয়, কিন্তু অন্যায় না, সুযোগ বদিউল ভাই, সুবিধা এটা পাওয়া আমাদের অনেক সময় বেশি- শেষ। আপনি যদি বুলেট আকারে বলেন যে কি করলে বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব, পয়েন্ট আকারে বলেন। 1 2 Okay, 3 4 5 একটা পয়েন্ট 6 হলো আমি বলেন। আগেও বলেছি যেমন বাদশা ভাই পয়েন্ট রেডি 2000 করেন, সময় কম। ওকে ওকে, যেমন যেমন 1990 সালে যে একটা ঐক্যমত্য সৃষ্টি হয়েছিল, কিন্তু ওই তিন জোটের যে রূপরেখা ছিল ওখানে কিন্তু দুর্নীতির কথা ছিল না। কিন্তু ছিল, আপনি তিনজনের উপরে দেখেননি। আমরা একটা আমাদের আবার ঐক্যমত্য দরকার, আমাদের আবার ওই ধরনের একটা ঐক্যমত্য দরকার। ওই ঐক্যমত্যের ভিত্তিতে আমরা যদি এই যে সবাই মিলে আমাদের সবগুলো রাজনৈতিক দল, আমাদের নাগরিক সমাজ, আমাদের গণমাধ্যম সবাই মিলে যদি আমরা এই ব্যাধি থেকে আমরা মুক্ত হতে চাই তাহলেই সম্ভবপর হবে। আওয়ামী লীগের পক্ষে মানে এত শাখা প্রশাখা, ঐক্যমত তো জীবনেও হবে না। বাদশা ভাই যেটা বলেন যে এটা দুর্নীতি প্রতিরোধের আইন থাকতে হবে, আইনের বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ বিএনপি ঐক্যমত হোক বা না হোক, হোক বা না হোক, কিন্তু মানে এই ঐক্য কোনোদিন হবে না। পরস্পরকে তাহলে আমাদের পরিণতি কিন্তু না, কিন্তু এরকম আইন করে আওয়ামী লীগ থাকুক বিএনপি যেই থাকুক, আইনের বাস্তবায়ন হবে। তাদের এক হওয়ার দরকার নেই, যে সরকার থাকুক তার আইন বাস্তবায়ন বলেন। আপনার কি মনে হয় আওয়ামী লীগের ঐক্যটা জরুরি নাকি এন্টি কারাপশন লয়ের বাস্তবায়নটা জরুরি? বাদশা ভাই আমি একটা সেন্টেন্স বলি, একটু বলেন। আরেকটা হলো যে আমরা যদি দুর্নীতিবাজদেরকে যদি শাস্তি করতে হয় তাহলে যুদ্ধাপরাধীদের যেরকম বিচার করেছি আমরা, যে বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে ট্রাইব্যুনাল করতে হবে, বিচার দেওয়া। বাদশা ভাই এটা যুক্তিযুক্ত কথা না মজুমদার ভাই। আমাদের যে দুর্নীতি দমন যে বিভাগ বা প্রতিষ্ঠান যেটা থাকবে সেটা এতখানি স্বশাসিত, তার প্রাতিষ্ঠানিক ক্ষমতা যেটা থাকবে শুধুমাত্র বিচার ব্যবস্থার কাছে তারা দায়বদ্ধ হবে, অন্য কারো কাছে তারা দায়বদ্ধ হবে না। সেই রকম একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যাতে সরকারের মন্ত্রী, যে সরকার ক্ষমতায় আছে তার মন্ত্রী যদি দুর্নীতি করে তাহলে অ্যান্টি কারাপশন যাতে অ্যারেস্ট করতে পারে, এই রকম অ্যান্টি কারাপশন দরকার আমাদের। আপনারা দুর্নীতি যাতে কিছু করা যায় এরকম সুযোগ সুবিধা রেখে যদি আইন করেন এবং প্রতিষ্ঠান গড়েন তাহলে এটা কোনো লাভ নেই। আর এটা নিয়ে সঠিক ব্যক্তিকে যদি নিয়োগ না দেন ওতে কিছু হবে না, সঠিক ব্যক্তিদেরকে আইন তো প্রয়োগ হবে না। না, এখানে মালিক সাহেবরা চুরি করবে কেন? মালিক সাহেবরা চুরি করবে, আরো কত লোক চুরি করবে। আপনারা হাওয়া ভবনে দুর্নীতি হয়নি বললেন প্রিন্স ভাই, এগুলো কথা বলা ঠিক নাকি? এগুলো এখন যে জেলা ওয়ার্ডে ভবন তৈরি হয়েছে এটা দেখেন না? জেলা ওয়ার্ড গ্রামে গ্রামে যে ভবন তৈরি হয়েছে এগুলি দেখেন না? তখন দেশ গরিব ছিল একটু, এখনকার চেয়ে দেশ গরিব ছিল, অত ভবন করা যায়নি। এখন ভবন করার মতো অনেক সক্ষমতা দেশের হয়েছে, করছে। এখন সেইটা এটা আপনার মুখে শোভা পায় না। আপনি শুনেন আমার কথা, আমি বাদশা ভাই এটা প্লিজ ভাই আপনার বিরুদ্ধে একটা কথাও বলিনি, আমাকে বলেন একটু। আপনি যখন আপনার মুখে শোভা পায় না, আপনি যে রাজনীতি করছেন এই রাজনীতির সাথে এটা শোভা পায় না, এই কথা বলছি আর না। আমি ঠিক আছে, আপনি যদি এটা আমার ভুল মনে করেন, আপনি ঠিক আছে, আপনার কথা ঠিক। আমি বলতে চাচ্ছি আইনের জায়গায় আসে, এমন একটা দেশে প্রতিষ্ঠান গড়ে তুলি দুর্নীতি দমনের জন্য, যে প্রতিষ্ঠান দেখে প্রত্যেকে ভয় পায়। ধন্যবাদ। মজুল ইসলাম যদি এটা বলেন, এটা কি আওয়ামী লীগ বিএনপি বামদের ঐক্য দরকার দুর্নীতির জন্য, নাকি আইন এবং তার বাস্তবায়নটা বেশি জরুরি? মিস্টার মজুল ইসলাম, যদি সর্বদলীয় ঐক্যও দরকার। আমরা তো কোভিড ইয়ের সময় যখন আসলে এখানে মহামারী আসলো, তখন মহামারী দমনের জন্য তো সর্বদলীয় একটা বৈঠক আমরা ঐক্য হয়নি, সর্বদলীয় কোনো বৈঠক হয়নি, ঐক্য হয়নি। দুর্নীতির প্রশ্নে কখনো পার্লামেন্টে একটা আইন আসে, সবাই মিলে আমরা একটা আইন করি যাতে দেশ থেকে দুর্নীতি নির্মূল হয়। জি মিস্টার মজুল ইসলাম, কিভাবে সম্ভব? আমি মানে বাদশা ভাইয়ের সাথে এই জায়গাটাই খুবই বিনয়ের সাথে আমি দ্বিমত পোষণ করব, যে দুর্নীতি দমন কমিশনে স্বাধীনতার জন্য যত কিছু মেকানিজম দেওয়ার, আইনি মেকানিজম আর কি, সেইটা দেওয়া আছে। তাকে বাজেট একেবারেই দিয়ে দেওয়া হয়, ওই টাকা সে কিভাবে খরচ করলো সেই ব্যাপারে কোনো অনুমোদন লাগে না। কাজেই
শুধুমাত্র কমিশনার এবং চেয়ারম্যান তাদেরকে সরকার থেকে নিয়োগ দেওয়া হয়, তারপরে তারা নিজেদের মতন কাজ করেন। আইনে এইভাবে সুন্দর করে লেখা আছে, তারপরেও সেই আইনটা যে বাস্তবায়ন হচ্ছে না, সেই জায়গাটা ধরবার কথা হচ্ছে যারা রাজনীতি করছেন, যারা ওই যে পার্লামেন্টের কাছে একটা জায়গা আমি বলেছিলাম যে রাষ্ট্রপতির মাধ্যম দিয়ে ওই তার আগে মিস্টার মজুমদার যেটা বলেছেন সঠিক লোককে নিয়োগ দেওয়া হয় কিনা এই পদগুলোতে, এটা এখানে বাছাই করা লোক থাকে, দলীয় লোক থাকে না। এখন সঠিক লোক যদি বলেন তাহলে সঠিক লোকটার আগে জায়গা খুঁজতে হবে, কোন জায়গা থেকে নিয়োগ। মানে আপনি ধরেন রাজনীতিতে সঠিক লোককে আগে আসতে হবে, সঠিক লোককে রাজনীতিতে যদি আগে আসতে হয়, যেটি বাদশা ভাই বলছিলেন যে ধরেন ব্যবসায়ী যারা তারা সবাই তো আর খারাপ নয়, কিন্তু নিশ্চয়ই আমাদের খারাপ ব্যবসায়ীদের সম্পর্কেই হয়তো বা এই কথাটা বাদশা ভাই বলতে চাইছেন। তো এই যে যারা রাজনীতি ত্যাগের রাজনীতি করছেন তাদের সাথে মানে ভোগবাদী মানুষজন ঢুকে যাচ্ছে, যারা এই রাজনীতির মধ্য দিয়ে আপনার সম্পদ গড়বার জন্যই আসছে। এই জায়গাগুলো কেন দূর করা যাচ্ছে না? আইনের সমস্যা বাদশা ভাই হয়তো বা দেখছেন, আমি আইনের সমস্যাটা দেখছি না, আমি দেখছি প্রয়োগের সমস্যা। এবং আমরা যেটুকু আইন আছে সেইটুকু প্রয়োগ করতে চাই না বলে তখন আমি বলি যে আমার আইনের সমস্যা। আমি এক লাইনে শেষ করি, সেটি হচ্ছে যে আপনার যদি, আমি এইভাবে বলি, আপনার যদি মমতা থাকে তাহলে ক্ষমতা আপনার জন্য কোনো অভাব হয় না। আপনি যদি আন্তরিকতা নিয়ে কাজ করেন তাহলে ক্ষমতার মমতা থাকবেই, আপনার ক্ষমতা আপনার মমতার মধ্যেই আছে। আপনি যদি আপনি যে ক্ষমতার মমতাটাই প্রধান হয়ে উঠছে এখন, ওই সমস্যাটা হয়ে যাচ্ছে উল্টা করে, অন্য মমতা নাই হয়ে যাচ্ছে। মিস্টার জহির যদি বলেন আপনারা কি সেরকম রাজনীতিবিদ কিনা? না না না, বিষয়টা অন্য জায়গায়। আমি কিন্তু আপনার আলোচনার শুরুতেই বলছিলাম এই যে মহামারীতে দুর্নীতিতে মহামারী, আমি বলছিলাম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। এখানে কিন্তু এই দুর্নীতি যদি আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হয় না, মজুর ইসলাম বলেছেন যে আপনারা আসেন রাজনীতি করবার জন্য, এরকম কিনা যে এইটা এটা টাকা বানানোর জায়গা কিনা, কেন আপনি রাজনীতি করছেন? আমি সবাইকে বলি নাই না না না, বিষয়টা কি, আপনি কেন পলিটিক্স করছেন? এই কথাটা মানুষের সেবা, এটা আমরা জীবনে এটা কেউ বিশ্বাস করে? মানুষের সেবার জন্য কেউ বিশ্বাস করে? 42 বছর অবশ্যই আমরা বিশ্বাস করি। আপনি নিজে বিশ্বাস করেন? অবশ্যই আমরা বিশ্বাস করি, এবং সেই জায়গা আমি আপনাকে এই কথাই বলতে পারি যে জেল জুলুম নির্যাতন সহ্য করে এই জায়গায় উনি প্রিন্স ভাই যে কথাটি বলছিলেন বারবার, উনি কিন্তু সত্যকে আড়াল করার চেষ্টা করছেন। উনি আমাদের সিনিয়র পার্লামেন্ট মেম্বার বাদশা ভাইকে উনি আবার বলছেন এই রাজনীতি না। বাদশা ভাই যখন হাওয়া ভবনের কথা বললেন উনি কিন্তু আবার এটাকে অস্বীকার করছেন। সারা পৃথিবীর অনেক ধন্যবাদ জহির ভাই। প্রিন্স ভাই যদি বলেন শেষ 2 মিনিট, সরকারি পৃষ্ঠপোষকতা বর্তমান সরকার কিন্তু আপনি কেন রাজনীতিতে এই প্রশ্ন করা, কেন রাজনীতি? আমি রাজনীতি করি জনগণের, ওই মুখস্থ, অবশ্যই মানুষের সেবা, ওই মুখস্থ অবশ্যই সেবা, মুখস্থ নয়। উনিও সেবা, আপনিও সেবা, তাহলে আমরা যাব কই? মানুষের সেবা করার জন্যই রাজনীতি করি। জহির ভাই তো মানুষের সেবার জন্য বলছে, আবু জহিরও বলছে মানুষের সেবা। শুনেন, আবু জহির ভাইয়ের সাথে আবু জহির ভাই বলতে পারে কোথায়? না, আমার সেবার সাথে ওনার সেবার কোনো এক না। আমি জনগণের কল্যাণে কাজ। আচ্ছা শুনেন, বলি, বলেন দুইটা সেবার তো তফাৎ কি বলেন একটু। শুনেন, আমরা শুনেন, এইসব তর্ক বিতর্ক করলে শেষ হবে না। এখানে যে বিষয়টা আসছে যে এখানে কঠিন একটা আইন করার প্রয়োজন, যে আইনের মারপেটের মধ্যে রাজনৈতিক যে বিভাজন, এটা যেন আপনার না হয়ে যায়, মানে বিভাজিত না হয়ে যায়। এরকম ত্যাগী রাজনীতিবিদ দরকার, যারা মমতা দিয়ে ত্যাগী রাজনীতিবিদ আসতে হবে। সমস্ত দলের মধ্যে যারা ত্যাগী দেশপ্রেমিক, আমি বলি যারা দেশপ্রেমিক সৎ, তাদেরকে জাগ্রত হতে হবে। জাগ্রত হয়ে আজকে এই রাজনীতিকে কুলুষমুক্ত করতে হবে, তাহলে কিন্তু হবে না। ঘুমিয়ে আছে? হ্যাঁ, জাগ্রত হবে মানে কি? ঘুমিয়ে থাকবে কেন? শুনেন, ঘুমিয়ে থাকবে কেন? আজকে যে জাগ্রত হওয়া মানে হচ্ছে রাজনীতির পরিবেশটা যদি থাকে তাহলে জাগ্রত হবে। আপনি রাজনীতির কোনো পরিবেশ তাই তো, নাকি তারা রাজনীতির পরিবেশকে শুরু করে দেওয়া হয়েছে? পরিবেশ তৈরি করে রাজনীতি করবে নাকি রাজনীতির পরিবেশ তৈরি করবে? সেই পরিবেশ নাই ভাই, রুবায়েত ভাই, সেই পরিবেশ নাই, সেই পরিবেশ নাই। এখানে আমি যেটা বলছি সেটার পরিবেশ তৈরি হতে পারে যদি সমাজের যারা বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিরা আছেন, রাজনীতিতে যারা সৎ নিষ্ঠাবান আছেন, সবাইকে আজকে এক হতে হবে, এবং যার যার দলের মধ্যে যদি এরকম কোনো থাকে এখান থেকে সেই দলকে কলুষমুক্ত করার জন্য কাজ করতে হবে। আজকে আওয়ামী লীগের কথা যেটা বললাম, আওয়ামী লীগের কথা বললে ওনাদের গায়ে লাগে। আজকে আওয়ামী লীগ তো
টোটালটাই দুর্নীতিতে নিমিত্ত। আজকে ওনাদের নেতারাই বলছেন, ওনাদের এমপিরাই বলছেন, আর প্রধানমন্ত্রী সেদিন অনেক ধন্যবাদ। আমরা শেষ করবো আজকে সমস্ত কিছু সার্টিফিকেট দিয়ে দিলেন। 400তম পর্ব। বদি ভাই আপনাকে দিয়ে শেষ করবো, আসলে কোনো আশা দেখতে পান কিনা আপনি, কতটা আশাবাদী যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে কিংবা সহনীয় পর্যায়ে যাব আমরা কত দিনের মধ্যে? 400তম পর্বে একটা আশা শুনতে চাই। আপনি তো সারাক্ষণ নৈরাশ্যের কথা বলেন। অবশ্যই আশাবাদী আমি, তা না হলে আমি কিন্তু এই কাজের সাথে যুক্ত থাকতাম না। অনেক আগেই ওই যে আমি হয়তোবা অবসর নিয়ে হয়তোবা ওই যে এর থেকে দূরে থাকতাম, কিন্তু আমি আশাবাদী। আমি তরুণদের নিয়ে আশাবাদী। আমি আপনার মতো ব্যক্তি এবং আরো অনেকে আছে যাদেরকে নিয়ে আশাবাদী। আমরা আশা করি যে একদিন আমাদের রাজনীতিবিদরা যারা বিপদগামী হয়েছে তাদের সুবুদ্ধির উদয় হবে, তারা সদিচ্ছা প্রদর্শন করবে এবং সদিচ্ছা প্রদর্শন করে আমরা একটা সেই 90 সনের মতো আবার একটা ঐক্যমত্যে বুঝবো। হ্যাঁ, এটা আপাতত অসম্ভব মনে হয়, কিন্তু আমরা যদি অসম্ভব, এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াও অসম্ভব মনে হয়, অসম্ভবকে সম্ভব যদি করতে হয় তাহলে আমাদের কিছু এই অসম্ভব পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের পাঁচজনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আরটিভির গোল টেবিলের এই 400তম পর্বে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এতদিনের সহযোগিতা, সহমর্মিতা, প্রশ্ন এবং তর্কের মধ্য দিয়ে আমরা 400তম পর্ব অতিক্রম করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, গোল টেবিল দেখুন, আরো বেশি করে তর্ক এবং প্রশ্ন করুন, কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। আমরা একটি জীবন্ত সমাজ চাই যেখানে প্রশ্ন, সংলাপ এবং তর্ক থাকবে। আগামীতে আবারও দেখা হবে। সবাই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.